ডর রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার। সাউন্ডে রয়েছে লোবান। অন দ্য স্পট অর্থাৎ যে লাশ কাটা ঘর, সেই লাশ কাটা ঘরে যে অনুষ্ঠানটি আজকে রেকর্ড করে এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাচ্ছি, সেই জায়গাটিতে যারা উপস্থিত ছিলেন অতিথি সহ আমার দুই প্রিয় সহকর্মী রেহান এবং সুমন। প্রিয় শ্রোতা, আজকে এমন একটি জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ড হয়েছে যে জায়গাটি নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত আছে। একটা লাশ কাটা ঘর, যারা দেখেছেন কিংবা দেখেননি, কিংবা যারা লাশ কাটেন, সবকিছু মিলিয়েই বিভিন্ন রকমের অধিভৌতিক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সেরকম একটি জায়গায় বসে আমাদের চারজন অতিথি বলেছে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাবলী। একজন হচ্ছেন তুহিন, একজন ফাহিম, একজন শামু এবং আরেকজন বেবি। আমরা তাদের গল্পে প্রবেশ করতে চাই। এবারের ডরে কোনো জার্নির অংশ নেই, কারণ সত্যি কথা বলতে খুব একটা জার্নির আমাদের প্রয়োজন পড়েনি। ঢাকা শহরের ভেতরেই পরিচিত কোনো এক লাশ ঘরে এবারে আমাদের গল্প হবে। ওকে তো বন্ধু, জায়গা মতো তো চলে আসছি। জায়গা মতো চলে আসার পর ভয়টা কম, কি বলিস? ভয় কম, কারণ হচ্ছে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে। এখন মানুষ কিন্তু ভাবতে পারে তুই আর আমি কি মামা ভাগ্না, আর এমনিতে আমরা প্রায় একজন একজনের মামা মামা বলি, সেটা কিন্তু মামার আবার একটা ডিফারেন্ট মিনিং আছে। আজকে কিন্তু প্রকৃত মামা চলে, একদম প্রকৃত মামা ভাগ্না আমাদের সাথে আছে, ভাগ্না আছে তাই, এবং ডরে প্রথমবারের মতো। রাইট, সো লেটস গো এন্ড হোয়াট শুড আই সে। আমরা প্রথমে মামার সাথেই যাই। হ্যাঁ, মামার পরিচয়টা আগে। মামা, আমরা কি মামাই বলবো? মামাই বলি। ওকে, আপনার পরিচয়টা একটু জানান। আমি মামুন মোর্শেদ তুহিন, আমার বাসা বিএম কলেজ হাজ গেটের সামনে। আমি এমনিতে ব্যবসা করি। একটু ভাগ্নার কাছে যাই। তোমার নাম কি, কি করছো? আমার নাম ফাহিম, আমি স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি। মামাকে নিশ্চয়ই তুমি মনে হয় ইন্সপায়ার করেছো আনার জন্য, তাই না? ইন্টার ফার্স্ট ইয়ার কোন কলেজ? বিএফ শাহীন। আচ্ছা আচ্ছা, বিএফ শাহীন। সো আজকে আমরা যেই কারণে এখানে সবাই আসছি সেটা হচ্ছে অফকোর্স উই ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সামথিং হরিবল। তো ডট টিম আমাদেরকে যা বলেছে যে আপনাদের যে জুটিটা, অর্থাৎ এই মামা ভাগ্নার জুটিটা, আপনাদের দুজনেরই আলাদা আলাদা ভাবে এবং একই জায়গা সম্বন্ধে বেশ কিছু ঘটনা আপনাদের মধ্যে আছে। তো কার কাছ থেকে আমরা আসলে ঘটনাটা শুরুতে শুনলে বেটার হবে বলে মনে করেন? আমার মনে হয় মামার কাছ থেকে শোনাটা বেশ ভালো হতে পারে, তাই না? আমার যেটা শুনে আসি হিস্ট্রি থেকে। হ্যাঁ রাইট, সেটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আপনার কাছে যাই। আপনার যে স্টোরিটা আমরা শুনেছিলাম বরিশালের বিএম কলেজের এখানের একটা স্টোরি নিয়ে, এটা কি ছিল একটু শুরু থেকে আমরা শুনেছি। আমাদের বাসা বিএম কলেজের ফার্স্ট গেটের সাথেই একদম। তো তার একটু আগে একটা মন্দির আছে যেটাকে আমরা শঙ্কর মঠ বলি। আচ্ছা, এটা খুব বিখ্যাত এই কারণে, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখান থেকে, মানে বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজন এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। আচ্ছা, তো ঠিক তার পরপরই আসছিল যেটা একটা স্টেট ছিল হিন্দুদের অনেক বড়, যার মালিক ছিলেন তৎকালীন ফণিম আলী গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা। তো এটা কত সালের ঘটনা? এটা মানে আমরা যখন দেখছি, মানে আমি যখন দেখছি সেটা 80-র দশকে, আর এটা ঘটেছে আপনার 70-এর দশকে। আচ্ছা আচ্ছা, ওকে। কারণ আমার মারা মানে যখন বিএম কলেজ স্টুডেন্ট ছিলেন, এটা মানে আমি শুনছি আমার মার কাছ থেকে। আচ্ছা, আমি সেটা আগে একটু বলি, সুবিধা হবে, মানে পরবর্তীতে আমি কি দেখছি। একটু পিছনে যাই। তো ফণিম আলী গাঙ্গুলির মানে স্টেটটা অনেক বড় ছিল, ওটার সামনে একটা কালী মন্দির ছিল। এখন আর মন্দিরটা নেই, এখানে দুটো স্টল করা আছে। আর ওদের একটা বিল্ডিং আছে যেটা এই মুহূর্তে মহিলা অধিদপ্তরের অফিস। আচ্ছা আচ্ছা, যে কেউ বিএম কলেজ ফার্স্ট গেটের সামনে গেলে দেখতে পাবেন। তো পিছনে একটা পুকুর ছিল, আর পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, লিচু গাছ ছিল। ঠিক তারপরেই একটা অনেক বড় বাগান আছে যেটাকে আমরা জেল বাগান বলি। আচ্ছা, বরিশাল জেলের তরি তরকারি গুলো ওইখান থেকে। তো ওইখানে একটা তেঁতুল গাছ আছে। তো আমি আমার মার কাছ থেকে যেটা শোনা আর কি, ফণিম আলী গাঙ্গুলির 3 মেয়ে ছিলেন, 3 ছেলে ছিল। তো 3 মেয়ের ভিতরে 2 মেয়ে আমার মার সাথে একই সাথে বিএম কলেজে লেখাপড়া করছে বাংলা ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দেখতেও নাকি অনেক সুন্দর ছিল। একদিন ঠিক সন্ধ্যার আগে আগে
ওই ভদ্রলোকের মেজো মেয়েকে আর খুঁজে পাচ্ছিল না, সারা বাড়ি খোঁজ করছে। তো সাধারণত আমার মা যেটা বলছে যে তারা একই সাথে আর কি খেলাধুলা করতো, যেহেতু পাশাপাশি বাসা। তো সেদিন আম্মা বলল যে আমার সাথে খেলাধুলা করে চলে গেছে, ও তো আমার কাছে এখানে নাই। অনেক খোঁজাখুঁজির পরে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখে যে পিছনে পুকুরে একটা লাশ আছে কি ভেসে উঠছে, উপর করা অবস্থায়। গিয়ে রাখি লোকজন সব ধরাধরি করে উঠেছে। আচ্ছা, এটা কি আপনি সেই পুকুরটার কথা বলছেন যেটা একটু আগে বললেন? হ্যাঁ, যে দুটো দোকানের পেছনে এখন, যেটা কিনা যে দোকানটা আগে ছিল বাড়িটা। হ্যাঁ, তার মানে পুকুরটা এখনো আছে? না, পুকুরটা এখন নাই, সেই পুকুরটা ভরে ফেলছে। মানে আর যেই মেয়েটা মারা গেছে পানিতে, যার লাশ পাওয়া গেছে, সে কি সাঁতার জানতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাঁতার জানতো, কারণ আমার মারা ওইখানেই গোসল টোসল করতো, ওইখানেই সাঁতার জানতো। আর যেহেতু তাদের বাড়ির পিছনেই পুকুর, তাদের নিজস্ব পুকুর। আর বরিশালের লোকজন সাধারণত সাঁতারই জানে, কারণ ওখানে মানে নদী খাল অনেক বেশি, পুকুর টুকুর অনেক বেশি, সবাই সাঁতার জানে মোটামুটি। এবং এই ব্যাপারে নিচ্ছে যে সে সাঁতার জানতো। তো উঠানোর পর তো পরে দেখতেছে এরকম যে নেই আর কি, এখানে তার ডেড বডি পাওয়া গেছে পুকুরে। তো তারপর হচ্ছে কি, ফণিমারি গাঙ্গুলির একটা অভ্যাস, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, কারণ অনেকে হয়তো কেউ চিন্তা করছে যে প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল কিনা। তবে ওই সময় যতটুকু আমরাও যতটুকু আর কি বুঝতে পারি যে সেই দশকে মানে প্রেমের বিষয়ে এরকম মানে খুব বেশি ছিল না, ওপেন ছিল না। আর যেহেতু আমার মার ক্লাসমেট, তো অবশ্যই আমার মাও জানতো বা তার বান্ধবীরাও জানতো। মানে বাবা যেটা বান্ধবী ছিল ওই আমলে, মানে প্রেমের ব্যাপারটা থাকলেও মানে পারিবারিক ব্যাপারগুলোকে এতটা অবজ্ঞা করে নিজের জীবন ফেলে দেওয়ার মতো অবস্থা। বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি থেকেও থাকে, মানে খুব ক্লোজ কেউ না কেউ জানবে, সেক্ষেত্রে আপনার মা তো বান্ধবী, হ্যাঁ, সেই জানলে একটা পর্যায়ে জিনিসটা বের হয়ে আসতো যে তার সাথে কারোর সাথে কোনো কিছু ছিল কিনা। তো সেরকম কোনো কিছুই আর মানে ওইখান থেকে কোনো ক্লু আসেনি যে কি হয়েছে আর কি। তো ফণিমালি গাঙ্গুলির একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কালী পুজো করা একটা জিনিস, আর কালী সাধনা করে ওইটা আরেক জিনিস। আমিও যতটুকু জানি বা দেখছি বা কিছুটা পড়ছি যে কালী সাধনাটা একটু ভিন্ন জিনিস। তো ওই মন্দিরের ভিতরে, ওই মন্দিরটা আমরাও পাইছি, অনেক পুরোনো টাইপের একটা মন্দির। হ্যাঁ, ভিতরে ঢুকলে আমরা ঢুকতাম। তো ওই মন্দিরের ভিতরে আমার নানা রেশনের দোকানও ছিল কোন এক সময়, এটা আমিও দেখছি। তো আমরা এখানে যেখানে মূর্তি রাখতো সেই বেদিটা দেখছি আমরা। ওইখানে আপনার ওই যে সাধনার সময় যে পাঠা বলি দিত, সেই মানে যেটার ভিতরে মানে মাথা রেখে, ওরকম ওটা আমরা দেখছি। একটা প্রশ্ন ছিল আমার, বাই এনি চান্স, এটা আমি এক জায়গা থেকে ডেটা পেয়ে বলছি, বাই এনি চান্স সেই জায়গাটায় বলিটা হতো, সেখানে কি চেসবোর্ড টাইপের কোনো অঙ্কন ছিল? চেসবোর্ড বলতে সাদা কালো না, আসলে মানে অনেক পুরানো মন্দির তো সেইরকম আমরা মানে কোনো কিছু পাইনি বোর্ড। তবে এইটুকু জানছি যে সে আর কি মানে প্রচুর ড্রিঙ্ক করতো। আচ্ছা আচ্ছা। এবং ওই সন্ধ্যার পরে মন্দিরে ঢুকতো, ওইখানে কি সব নাকি চিৎকার করে বলতো। আর পরবর্তীতে মানে আম্মা যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে পুজো ঠিক করতো না, কারণ এখানে আর কোনো পুরোহিত টুরিত থাকতো না। তো খুব সম্ভব এরকমই একটা কিছু আর কি। আম্মা তো ওইভাবে বলতে পারে না যে জাস্ট একটা সাধনা টাইপের কিছু একটা করতো। তো যাই হোক, তারপরের মেয়েটা হঠাৎ করে আপনার গলায় মানে রশি দিয়ে আত্মহত্যা করছে। ওনারই আরেক মেয়ে। এমনি কি থার্ড মেয়ে নাকি? এটা ছিল মানে প্রথম যেজন মানে পানিতে ডুবে মারা গেছে সেটা ছিল মেজো, এটা ছিল বড়টা। আচ্ছা। হঠাৎ করে মানে মানে কোনো কারণ নাই, কিন্তু সে স্টেজ সুইসাইড করছে, ফাঁসিটা দিচ্ছে তার ঘরের ভিতরেই আরার সাথে। আচ্ছা আচ্ছা। মৃত্যু ঠিক কতদিনের মধ্যে? এটা হচ্ছে আপনার ছিল খুব সম্ভব 2 থেকে 2.5 মাসের ভিতরে। তো ওইটাও এরকম মানে দরজা খুলে না পরে ধাক্কা ধাক্কি করে দরজা ভাঙার পরে দেখতেছে যে সে ওখানে ঝুলে আছে। তো এটাও মানে আলটিমেট কোনো আসে না যে কোনো প্রেম বা এরকম কিছু, মানে কোনো আসলে কারণ খুঁজে পাওয়া যায় না কেন সুইসাইড করতে পারে। এমন না যে মেয়েটা পাগল ছিল বা মেন্টাল ডিপ্রেশনে ছিল যে ওইখান থেকে কিছু একটা করবে, সেরকমও কোনো কিছু না, কোনো কিছু ছিল না। তো এইটা গেল মানে খুব একটা আশ্চর্য ব্যাপার লাগে। ওনার পুরো মানে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এইভাবে অপঘাতী চলে গেছে। মানে পরের মেয়েটাকে আমরা যতটুকু জানি যে আম্মা যেটা বলছে যে কোন এক রাতে নাকি সে মদ খেয়ে এরকম ওই মন্দির থেকে অনেক রাতে বের হয়েছে নাকি। তো বের হওয়ার পরে তার একদম যে ছোট যে মেয়েটা, ছোট বলতে মেয়েটা তখন খুব সময় স্কুলে পড়তো, মেয়েটা নাকি গলা টিপে মেরে ফেলছে সে। গাঙ্গুলি নিজেই? হ্যাঁ, নিজেই মেরে ফেলছে। তো এইটা পরবর্তীতে জিনিসটা একটু মনে করেন যে মানে চাপানো হয়েছে। তৎকালীন সময় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে
সেরকম কঠোর ছিল না, মানে সেই সময় এরকম ছিল না। ভলিমানি গাঙ্গুলি বেশ মোটামুটি মানে তাতে ওনার মানে বাড়ি ঘর জমি জমা এগুলোর কথা শুনে আমরা বুঝতে পারছি যে যথেষ্ট প্রভাবশালী এবং বড়লোক মানুষ ছিলেন। তো এটারও কোনো ক্লু হয় না, মানে এটা পরে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরে একটু বলি, তার বাকি যে দুটা ছেলে ছিল ওরা ইয়াতে তখনকার দিনে যে আপনার কলেরা হইতো, আমরা যেটা আগে মা বাবার কাছে শুনে ওলা ওঠা, ওলা আসছে এরকম, ওলা বিবি। আপনার বাকি ছেলে দুইটা ইয়াতে মারা গেছে, কলেরায় মারা গেছে। এটা কি এই মেয়েগুলা এইভাবে মারা যাওয়ার পরে মারা গেছে? পরপরই। আচ্ছা, তো আমার কাছে আম্মা বলার পর আমার কাছে যেটা মনে হলো যে যেহেতু সাধনার পূজা দুটা আলাদা দুটা জিনিস, আমার মনে হয় যেহেতু সে মদ খেত এবং ওই সাধনার কারণে হয়তো তার ভিতরে এমন কোনো কিছু হয়তো ভর করেছিল বা যে কোনো কিছু যেটার ব্যাখ্যা হয়তো আমরা জানি না, সে ওইখান থেকে জিনিসটা হয়তো ঘটাইতে পারে, ছোট হতে পারে। কারণ আমরা এমন অনেক ঘটনাই জানি যে বর্তমানেও ঘটছে, যে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য বিভিন্ন স্বপ্নে দেখে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে। বাংলাদেশেও আমরা ইভেন আছে এই ঘটনাটা। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এখনো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে স্পেশালি। এবং এখানে একটা বড় মিল পেলাম, সেটা হচ্ছে যে কালী পূজার ব্যাপারটা বা কালী সাধনা। হ্যাঁ, ঠিক এভাবেই কালীকে নিজের মা ভেবে এবং নিজের আয়ু সবচেয়ে বেশি করার জন্য, অমর নিজেকে করার জন্য 17টা পর্যন্ত বাচ্চা বলি দেওয়া হয়েছে একই লোক। এই ঘটনাটা ঘটেছে। এবং যারা কালী যেটা আপনিও বলেছেন, কালী পূজা আর কালী সাধনা দুইটা আসলে পূজা তো অনেকেই করে, কিন্তু সাধনা যারা করে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যায়, চেষ্টা করে যে ওখান থেকে কোনো কিছু শক্তি নিজের মধ্যে। আমরা শুনছি যে মানে ওইখানে আপনার মহিলা অধিদপ্তর অফিস আসার আগে পাবলিক হেলথের অফিস ছিল, তো ওনাদের এক পিয়ন ওই মন্দিরের ভিতরেই থাকতেন, মানে বেদি টেদি ভাঙার পরে ওইখানে থাকতেন। তো ওনারা নাকি রাতের বেলা এরকম কি সব অস্বাভাবিক জিনিস দেখতাম, ওনার বাচ্চাটা অসুস্থ থাকতো খুব। পরবর্তীতে আমরা ওই আপনার মন্দির ছেড়ে দেওয়ার পরে ওই মন্দিরটা ভেঙে ফেলছে, পরে পরবর্তীতে স্টল উঠানো হয়েছে। তারপর দেখছি যে ওইটা আমরাও দেখছি। তো এই তো গেল। তো আমার কাছে মনে হইতেছিল যে খুব সম্ভব সে ওই সাধনা টাধনার ব্যাপারের কারণেই হয়তো সে কিছু একটার মানে আই থিঙ্ক এইটার সাথে যে ওনার 3 মেয়ে 2 ছেলে অস্বাভাবিক ভাবে মারা গেছে, তো কোনো না কোনো একটা কানেকশন হতেও পারে। ইট হ্যাপেন্স। হ্যাঁ, কারণ তারপরে 2টা ছেলে একদম কলেরায় মারা গেছে। আমাদের ওইখান থেকে বরিশাল মহাশ্মশান একদম কাছে, একদমই কাছে, মানে হাঁটা পথ আর কি। তো উনি ওনার কোনো ছেলে নাকি ওইখানে করেন, শ্মশানে দাহ করেন নাই। আচ্ছা, উনি দাহ করছে সেই তেঁতুল গাছের গোড়ায়, যেখানে ওনার সীমানা শেষ আর ওদিক থেকে জেলখানার সীমানা শুরু, জেলখানার বাগানের। সেই তেঁতুল গাছ আমরা দেখছি ছোটবেলায়। এবং ওখানে যে দাহ করার পরে যে আপনার যেই ছোট্ট করে সমাধি করে তাদের দেহবর্ষের অংশ রেখা, এগুলো আমরাই দেখছি। এবং ওইখানে সেই পূজা দেওয়ার সেই পুরানো হাড়ি ভাঙা ঠাঙা এগুলো আমরা দেখছি। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আর কি ছোটবেলায় যেটা দেখছি, আমি ব্যক্তিগত, আমার ফ্রেন্ড, আমার 2টা ফ্রেন্ড ছিল, ছোটবেলায় যেটা হয় আর কি, শীতকালে রস আনা, পায়েস খাওয়াটা অনেকেই করছো আর কি, বুঝতাম ইয়েতে। তো একদিন আমরা এরকম জাস্ট মানে রস খাবো, জেলখানার বাগানে বেশ কিছু খেজুর গাছ ছিল। আমরা 3 বন্ধু জাস্ট, তখন রাত আপনার 2টো কি 2:30টার মতো বাজে। আচ্ছা, তো পিছনে তো মানে ওই সময় তো বিদ্যুৎ ছিল, কিন্তু পিছনে তো ওইভাবে তো বিদ্যুতের কিছু ছিল না। আমরা জাস্ট ছোট্ট একটা ওয়াল ছিল, তো ওয়াল টপকানোর পরে মানে কি তাদের এলাকায় পড়তাম। আমার নানার বাসা থেকে ওয়াল টপকাইলে পর ওইখানে পড়তাম। জাস্ট ওয়ালটা টপকাবো, তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পুকুরের ঠিক ওই পার থেকে মানে সামন কেউ একজন হেঁটে যাচ্ছে আপনার সেই তেঁতুল গাছটা বরাবর। মানে যেখানে হচ্ছে ওই ওদেরকে পোড়ানো হয়েছে। আমার এখনই কিন্তু অলরেডি মানে মাথার চুল দাঁড়ায় গেছে। আমি ওদের দুজনকে মানে জাস্ট থামাইলাম। আমি চিন্তা করলাম যে আমি কি ভুল দেখতেছি, কোনো হ্যালুসিনেশন হচ্ছে নাকি আমার কাছে। আমি ওদের দুজনকে বললাম, আমার 2 ফ্রেন্ডকে, তুই দেখতো তোরা কেউ একজন মনে হয় এখানে হাইটা যাইতেছে। তোরা বলছে হ্যাঁ দেখতেছি কেউ একজন যাইতেছে। আমরা মানে চিৎকার দিছিলাম যে কে। দেখলাম যে কোনো আমাদের দিকে তাকাওনি, কোনো রেসপন্স নেই। সে মানে সোজা চলে যেতেছে, মানে স্বাভাবিকের চেয়ে একটু লম্বা, আপনার চুলগুলো একদম মানে খুব বেশি লম্বা না, কিন্তু চুলগুলা আপনার ছড়ানো একদম চতুর্দিকে। তার ফেসটাও মোটামুটি মানে সাইড থেকে দেখা যায় না, এরকম একটা অবস্থা। এবং যতটুক মনে পড়ে শাড়িটা হয়তো সাদাই ছিল। তখন আমি যখন বুঝলাম যে আমার 2 বন্ধু দেখছে, তার মানে আমি কোনো হ্যালুসিনেশন দেখতেছি না। আর এমনও না যে
খুব অন্ধকার ছিল না সেদিন, আকাশের চাঁদ ছিল এবং সেটা একদম ভরা পূর্ণিমাই বলা চলে, একদম ফুল চাঁদই ছিল আকাশে। আর ওটা এমন কোনো জঙ্গল না যে একদম ঝোপঝাড় কিছু আলো ছায়ার কোনো খেলা, সেটা না, জাস্ট কিছু লম্বা লম্বা নারিকেল গাছ, আচ্ছা আচ্ছা, লিচু গাছ, মানে যথেষ্ট চাঁদের আলো যথেষ্ট, কারণ পুকুরের ভিতরে চাঁদের আলো পড়তেছে, ওইটা রিফ্লেক্স করতেছে, আর মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। আচ্ছা, তো ডাক দেওয়ার পরে আর কোনো মানে সারা শব্দগুলো না, আমার দিকে তাকাইলো না, জাস্ট দেখলাম তো এখান থেকে হেঁটে গিয়ে আসতে তেঁতুল গাছের ওইখানে যাওয়ার পরে খুব ভালোভাবে তাকানোর পরে দেখি যে নাই, সে ওখানে আর নাই। আচ্ছা, তো ওই দিন আমরা আর ওই পাশে যাইনি আলটিমেট। যেমন আমি বললাম তো দিঘার যাওয়ার দরকার নেই, কিরম জানি আমার লাগতেছে শরীরের ভিতরে, পরে বললো যে তাহলে থাক আজকে আর আমরা তাহলে যাবো না, কারণ ডাক দিলাম শুনলো না। 2 দিন পরে আর একবার আমরা প্ল্যান করছি যে যাবো, এবং ওই দিন আমরা গেছিও, যেখানে গিয়ে আপনার রস নামাইছি হাতে হাড়ি নিয়ে যখন আসতেছিলাম, তো ঠিক ওদের সীমানার ঠিক মাঝ বরাবর একটা তাল গাছ আছে বড়, এখনো যদি কেউ যায় জেলখানার বাগানে সেই তাল গাছটা দেখতে পাবে, সেই তাল গাছটা আছে এখনো, অনেক বড় একটা তাল গাছ। ঠিক আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো, দেখলাম যে বেশ বড় একটা আগুনের গোলা, মানে একটু অদ্ভুত টাইপের নীল, তারপর মানে সাদা, মানে এরকম একটা মিক্স মানে কালারের, একদম তাল গাছের একদম মাথা থেকে একদম সরাসরি নিচের দিকে নেমে আসলো, বেশ বড় সাইজের একটা গোলা। পরে আমি ফটকে থামে গেছি এবং এটার আলোটা ওরাও দেখছে, আপনার বন্ধুরা ওরাও দেখছে। পরে আমি আরো বলতেছিলাম যে কিরে কেউ কি তাল পারে নাকি, টর্চ টর্চ মাইরা। আচ্ছা, পরে এটা বললে আমি বলতেছি একটু দাঁড়া, আগাইস না সামনে, কারণ 2 দিন আগে ওই যে দেখলাম, তো একটু দাঁড়াই দেখি। পরে আমি চিন্তা করলাম এটা কি কোনো আলেয়ার আলো, পরে চিন্তা করলাম না, এখানে তো কোনো পচা ডুবা নাই, কচুরি বানানো নেই যে মিথেন গ্যাস জমবে বাতাসের সংস্পর্শে আইসে যে আলো জ্বলে ওঠে, যেটাকে অনেকে ভূত মনে করে, কিন্তু আসলে এটা ভূত টুত কিছুই না, জাস্ট গ্যাস, মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে আসলে পচা জিনিসের ভিতর থেকে যেটা হয়, ওইখানে সেটাও নেই, মানে ওইখান থেকে আগুন নামার মতো কোনো উপায় নাই, আর ওখানে কোনো বৈদ্যুতিক বাতিও নাই যে যেটার কোনো স্পার্ক বা কোনো শর্ট সার্কিটের কোনো আলো, সেটাও না। মানে আপনি আপনার সায়েন্সের নলেজ দিয়ে 100% আমি মানে দেখেছেন যে কোনোভাবে তৈরি করা সম্ভব না, ওইটা কোনোভাবে তৈরি হবে না, কারণ আশেপাশে সম্পূর্ণটাই মাটি, কোনো পুকুর নেই, কোনো পচা কোনো কচুরিপানা নাই যেখান থেকে কোনো কিছু উঠবে, আর ওইটা উপর থেকে নিচে নামছে। যদি নিচে হইতো তাহলে এটা নিচ থেকে উপরে যেত। আমার মনে হয় এই অংশে আমি একটু মামাকে ইন্টারফেয়ার করে হলেও সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা একটু বুঝবেন যে একটা কিছু দেখলেই সেটা অলৌকিক না, এভাবে যদি লজিক্যালি ডিফাইন করতে পারেন তাহলে অলৌকিকতার মধ্যে থেকে আমরা লৌকিকতা খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ মামা। হ্যাঁ, এরপরে প্লিজ আগান। তো আমি অনেক রকমের চিন্তা করলাম, আমার মানে তৎকালীন যেটুকু আমার নলেজের ছিল যে যেহেতু এইসব কোনো কিছু নাই, তো আমরা ওই দিন আর মানে সরাসরি ওই মানে তাল গাছের মানে গোড়া থেকে আমরা মানে জায়গাটা ক্রস করি নাই, আমরা এদিক থেকে ঘুরে শঙ্করমঠের পাশ থেকে বেরোইছি। আচ্ছা, তো বেরোয়ার পরে রস টস খেলাম। পরবর্তীতে আমার আরেক বন্ধু, সেটা হচ্ছে যে ঠিক ওদের বাসা মানে ওই তেঁতুল গাছের ওই পাশ থেকে ওদের বাসা, তো ওরা রাতের বেলা এরকম আপনার ঘুঙুরের শব্দ পাইতো, আর ওইখানে আর একটা হিন্দু ফ্যামিলি থাকতো, ওরা এখনো আছে ওখানেই, একদম ঠিক ওই জায়গাটাই, একদম ওই পয়েন্টই। কিন্তু ওরা যখন বের হইতো তখন আর কোনো কিছু দেখতো না, কিন্তু ঘুঙুরের আওয়াজ নাকি তারা স্পষ্ট শুনতো। একটা চালতা গাছ ছিল আর একটা তেঁতুল গাছ ছিল, এটা ভাঙা একটা ঘাটলা ছিল, এই দুই মানে চালতা গাছ আর তেঁতুল গাছের মাঝ বরাবর ঠিক আসা যাওয়াটা হইতো ঘুঙুরে, আর মাঝে মধ্যে ঢিল টিল পড়তো ওই ঘরে চালের উপরে। তো আমরা আর কি এইটাই দেখছি। তো আমি যেটা অনেকভাবে চিন্তা করে দেখলাম যে আসলে সেই সাদা শাড়ি পরা হেঁটে যাওয়া তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখলাম নাই, এমন অন্ধকার বা খুব বেশি ঝোপ যে আমি কোনো কিছু আলো ছায়ার ভিতরে কিছু দেখছি কিনা, তারপর আবার আগুন, তারপর আমার বন্ধুরাও যেহেতু দেখছে, তো আমার কাছে মনে হইলো যে হ্যাঁ কিছু একটা হয়তো আছে, যদি লজিক দিয়া যদি চিন্তা করি এবং লজিকে যদি না জিনিসটা না হয় যে এইটা এইভাবে হইতে পারে না, তাহলে সেখানে বুঝতে হবে যে সামথিং ইজ রং। এটা ছিল মোটামুটি আপনার স্টোরি, আপনার ঘটনাটা মোটামুটি। কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় উনি লজিক দিয়ে খুব মিলিয়ে দেখেছে। আমরা মামার ঘটনা জেনে ফেললাম, এই মুহূর্তে ভাগ্নে খুব আবার অপেক্ষায় রয়েছে। তো এবার আমরা ভাগ্নের ঘটনা একটু শুনি, ফাহিমের কাছে যাই। অলরাইট, তো ফাহিম, মামা যে স্টোরিটা বলছে সেরকম আমাদেরকে একটু মানে শিহরিত ফিল করাবে, কিভাবে প্রথম এক্সপেরিয়েন্সটা হয়। আমার এক্সপিরিয়েন্স শুরু হয় আমি যখন ছোট ছিলাম একদম, তখন জিনিসটা এরকম হতো যে আমি আমার মার সাথে ঘুমাতাম। তো একদিন রাত্রেবেলা আমি মানে আমার মা ছিল বাম পাশে, আমি ছিলাম ডান পাশে। তো আমি যখন ডান পাশ থেকে দেয়ালের দিকে ফিরি, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি দেয়ালের দিকে শুয়ে
আমি যখন দেয়ালের দিকে ফিরি তখন আমি দেখি যে আমার ঠিক একদম এক হাত সামনে বা তাও চেয়ে কম যে একটা ছোট বাচ্চা আকার একটু সাইজে বড়, কিন্তু বাট সে মানে মনে হয় যে সে হাঁটতে পারবে না, এরকম একটা বাচ্চা, সে আমার দিকে চেয়ে হাসতেছে এবং সে ছিল পুরোটাই সাদা, একদম চুন যেরকম সাদা সেরকম সাদা। তার চোখ ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়, কিন্তু সে মানুষের মতো ছিল। সে সাদা রঙের একটা কাপড় জড়াই ছিল। আচ্ছা। এবং সে আমার দিকে চেয়ে হাসতেছে এবং হাসিটা ছিল একদম পুরো অদ্ভুতের চেয়ে অদ্ভুত। মানে ইমাজিন করতে পারছি যে একটা বাচ্চা, চোখগুলো স্বাভাবিকের চেয়ে একটু বড়, জল জল করে তাকিয়ে আছে, কমপ্লিটলি হোয়াইট, তার কালারটা পুরো সাদা। সেতি রোগ যখন হয় না মানুষের, সেতি রোগটা একদম ওরকম, মানে পুরো গায়ে সেতি বলতে পারেন। তখন আপনার মা কি পাশে ছিল? হ্যাঁ, আমার মা একদম পাশে ছিল। এটা দেখে আমি ফার্স্ট জোরে একটা চিৎকার মারার পর আমার আম্মা আমাকে জড়াই ধরে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলি এরকম। তো সেটা শুরুতেই আমি মনে করেছিলাম যেটাই শেষ, ফিনিশিং, বাট না, এরপরে আরো শুরু হয়। এরপর দেখা যায় যে আমি তখন আমার একা একা খেলতাম, তো আমি খেলছি, কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট ছিল তখন এখানে কেউ ছিল না, যখন কারেন্টটা গেছে এখানে একটা বাচ্চা বসে গেছে, সেই বাচ্চাটা এখানে বসে গেছে। ওই বাচ্চাটা ওই অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন? মানে আমি খেলতেছি, মানে স্পষ্ট মনে আছে আমার ঠিক ডান দিকে একটা র্যাকের মতো ছিল, মানে টেবিল, পড়ার টেবিল। আমার বোন তখন থাকতো আমার সঙ্গে। তার পড়ার টেবিলটা যখন কারেন্ট ছিল তখন একদম পুরো ব্ল্যাঙ্ক। যখনই কারেন্টটা যায় তখন কারেন্ট যাওয়ার সাথে সাথে মনে হয় একটা অবয়ব দেখতে পাই আমি, সেটা বাচ্চা, মানে ওই বাচ্চা। এটা কোথায়, কোন জায়গাটায়, মানে বাসাটা আপনাদের কোথায়? এটা সেটা পূর্ব রামপুরা। পূর্ব রামপুরাতে। এটার কি কোনো মানে ওই বাসার কি কোনো হিস্ট্রি আছে বা কোনো রকম আগে কোনো কিছু এনিথিং দ্যাট কেম ইনটু ইওর হেড? কোনো না কোনো ভাবে কারো কাছ থেকে গুজব আকারে কিছু শুনেছেন কি কখনো? ওই বাসা একদম নরমাল, এবং ওই বাসা নতুন ছিল। আমরা যখন গেছিলাম তখন খুব বেশি বয়স ছিল না বাসাটা। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটা দেখার পর আমি আবারও চিৎকার মারি, তখন আমার আম্মা আবার আসে আমাকে আবার বুঝায়। এরপরে আরেকবার আমি দেখতে পাই, সেটা ছিল আমি ছোটবেলা বাথরুম করতে একা খুব ভয় পেতাম। তখন আমার ওই কাহিনীর পর থেকে আমি মনে করতাম যে হয়তো আমাকে ফলো করতেছে জিনিসটা, আমার পিছন পিছনে আসতেছে, এরকম মানে ভয় পেতাম ওই টাইম। তো তখন একদিন আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বের হওয়ার পর আমি করতাম কি, আমার আম্মুকে দাঁড় করে রাখতাম। আম্মু কোনো একটা কারণে বাথরুম থেকে সরে গিয়েছিল, সে মনে করছে আমি টের পাবো না। তো আমি যখনই বাথরুম থেকে বের হই, আমাদের বাথরুমের সামনে লাইট তখন অন্ধকার ছিল, ঠিক তখনই আমি দেখতে পাই সেই বাচ্চাটা আমার সামনে থেকে মানে হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। চলে যাওয়ার পর সে পরের রুমটা যার আগে থেমে গেল, থেমে বসে আমার দিকে ফিরে আমাকে হাসি দিল। সেটা দেখে আমি আবার চিৎকার মারলাম। চিৎকার মারার পর আমি ওইবার একটু বেশি অবস্থা, মানে আম্মা আসলো আবার। আসার পর তখন আম্মু আবার আমাকে করলো, তারপর আম্মু বলেন সুরেটার উপরে ফুটো দেওয়ার পর এরপর থেকে ধীরে ধীরে আর ওটা আমি দেখিনি। আচ্ছা, মামার কাছে যদি আমরা একটু জানি যে এই ঘটনাটা সম্পর্কে আপনি কি আগে শুনেছিলেন? হ্যাঁ, এটা আমাকে মানে আমার বোনই বলছিলেন। তবে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে ওরা যে বিল্ডিংটা উঠছিল ওই জায়গাটা মানে আমি নিচে দেখছি, মানে জায়গাটা একদম খোলা ছিল। আর ওইখানে আমরা যতটুকু জানি, মানে পূর্ব রামপুরায় খুব নাম করা একজন মাস্তান ছিল, আমরা তো নাম বলবো না, এখন নাই ভদ্রলোক। তো ওইখানে মানে বিশাল একটা পুকুরের মতো ছিল, এবং ওইটা ভরাট করে বিল্ডিংটা উঠছে আর কি, আমার চোখের সামনে উঠছে। তো ওই লোকের কিছু অভ্যাস ছিল, মানে কিছু মানুষ টানুষ মানে ওইখানে মানে ডেড বডি পাওয়া গেছিল পুকুরে পাওয়া গেছিল, পুকুরে মানে ফেলে রাখা। এটা মানে পূর্ব রামপুরে এটা অনেকেই জানে। পূর্ব রামপুরে এখন যদিও পুকুর টুকুর নাই, ওই জিনিসটা ভরে ফেলছে এবং অনেক বিল্ডিং। ওই বিল্ডিং হচ্ছে ফাহিমরা ছিল, এটা ওর একদম পিচ্ছি ছিল। তো আর ফাহিম আজকে জানলো সেটা যে আসলে একটা কানেকশন ছিল। ওইখানে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল, আর আশপাশে ওই দূরে কিছু বস্তি ছিল, এমনি টোটাল জায়গাটা খালি ছিল। তো ওই জায়গাটা ভরাট করে দেন ওইখানে ওই বিল্ডিংটা উঠছে। কিন্তু ওইখানে বেশ কিছু ডেড বডি পাওয়া গেছে, যেটা বেওয়ারিশ হিসাবেও মানে কিছু আবার এক দুজনের নামও জানা গেছে। মানে রেহান, তুই যে প্রশ্নটা করেছিলি যে ওখানে কিছু একটা কানেকশন আছে কিনা, সেই কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। ফাহিমের কাছে আবার আসে ফাহিম, তারপর এরপর ওই জিনিসটাকে আমি আর দেখি নাই, ওইটাই ছিল শেষ, মানে যে বাথরুমের সামনে দেখছিলাম। নেক্সট স্টোরি, সেটা আমি যখন 8-এ পড়ি, মানে আমি যখন জেএসসি পরীক্ষা দিই, তারপর তো জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ওই যে একটা লং টাইম ভ্যাকেশন পাই, সেই ভ্যাকেশনে আমি মোটামুটি ভালোই ফ্রিলি মুভ করি। তো ওই সময় আমার বাসায় এরকম একটা জিনিস হয় যে একদিন রাত্রেবেলা জিনিসটা শুরু হয়। আমি ঘুমাইছিলাম বিছানায়, তখন আমি মার সাথে ঘুমাতাম ওইখানে। তখন কি ওই বাসাতেই? না, তখন আমরা চেঞ্জ করছি, তখন আমি আরেকটা আসছি। তো তখন আমি মার সাথে ঘুমাতাম, ওই জিনিসটা ভয়টা আমার মনের মধ্যে রয়ে গেছিল আজ পর্যন্ত। তো তখন ওরকম বিছানায় ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা আওয়াজ পাই। তো আওয়াজটা কিরকম, মানে কে ধরে কিন্তু ফেলে দিল কিছু একটা।
তারপর এরকম সাউন্ডটা পাই যে মনে হলো যে কেউ খাটের নিচে কেউ একটা কিছু ফেলে রেখে গেল আমার খাটের নিচে। আচ্ছা, মানে সাড়ে চার বাক্স রাখতো, মানে একদম কম্বলে করে রেখে দিত। তো মনে করছিলাম ওগুলো কিছুটা পড়ে গেছে। তো আমি কোন রকমের ইন্টারনেট ছিল না যে ভৌতিক কিছু দেখবো আমি। তো আমি মাথা নিচে করে দেখলাম, তখনই দেখলাম যে আমার খাটের নিচে একটা লাশ রাখা, পুরোটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো, এবং তার মাথায় একটা, মাঝখানে একদম পায়ে একটা রশি পেঁচানো, রশি দিয়ে বাঁধা, এরকম একটা লাশ রাখা। এবং লাশটার আয়তন মোটামুটি ভালোই বড় ছিল। সেটা দেখার পর আমি ঝট করে উঠি, উঠার পর আমি দৌড় দিয়ে মার কাছে যাই, কিন্তু মাকে যদি নিয়ে এসে ওখানে খালি, একদম খালি, নাথিং, ইভেন কোনো মানে কোনো না। সাদা কালারের কিছুই নেই, কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক, পুরো সাদা। আমাকে লাইট জ্বালিয়ে দেখার পর তো আরো মানে কিচ্ছু না, একদম জাস্ট যেগুলো ছিল ওগুলোই। এরপর যেটা হয় সেটা, ওই দিন আমার মা একটু কাজে বাইরে গিয়েছিল, তখন আমি বাসায় একা ছিলাম। তো ওই দিন একা থাকার পর আমি, আমাদের ওই সময় বাসায় দুটো রুম ছিল, একটা ছিল টিভি এবং আরেকটা রুম ছিল আমার রুম। আচ্ছা, তো টিভি রুমে আমি টিভি দেখতেছিলাম, বাসায় একা ছিলাম। তো টিভি দেখার পর আমি আমার ভিতরের রুমে যাই কিছু একটা আনতে। আচ্ছা, ভিতরের রুমে যাওয়ার পর আমি জাস্ট ঢুকতে গিয়ে আমি আটকে যাই। পুরো রুমটার খাটের উপরে দুটো লাশ, খাটের নিচে একটা লাশ এবং আরেকটা লাশ দাঁড় করানো। মানে আমি ঢুকে আমি তো নর্মাল মানে ঢুকতে গেছিলাম, তখন অন্ধকার ছিল, আমি লাইটটা জ্বালাইনি। আমি জাস্ট অন্যদিক থেকে মাথা নিয়ে যখন রুমের দিকে দেই, আমার খাট যেটা, খাটের উপর দুটো লাশ রাখা, খাটের নিচে একটা লাশ রাখা, আর একটা লাশ অর্ধেক ভাবে দাঁড় করানো আমার সঙ্গে ঠেক দিয়ে। এটা দেখার পর আমি মানে রীতিমতো এক কথায় স্টপ হয়ে যাই, মানে স্টপ হয়ে একটা চিৎকার মারি। চিৎকার মারার পর আমি ওখানেই মানে সেন্সলেস হই না, মোটা মানে টনের মতো এসে পড়ে আমার। তা আমি এরপর আমার পাশে টানতে ছিল, তাকে আমি ডাকি, মানে দাঁতের দরজা খুলে তাকে ডাকি, এবং এরপর সে আমার সঙ্গে থাকে। কিন্তু এরপর আমি কিছু দেখিনি, রুমটা অ্যাজ ইউজুয়াল কিছু ছিল না একদম। you slept in that room that night? ওটা আমি আমার ড্রয়িং রুমে শুয়েছিলাম, কারণ আমি যখনই রুমে ঢুকি তখনই আমার মানে মাথায় জিনিসটা আসে, ওই ইমেজটা চলে মানে আসে যে পুরো রুমে লাশ রাখা। তুমি কি কোনো রকম কোনো ঘ্রাণ পেয়েছিলে? না, কোনো ঘ্রাণ ছিল না, একদম নর্মাল, বাট লাশগুলো জল করছিল। টিভিতে কি দেখছিলে তুমি তখন, সেটা কি মনে আছে? এনিথিং স্পুকি, ভূতের কোনো কিছু? না, তখন আমি যতদূর সম্ভব একটা মুভি দেখতেছিলাম, কোনো হরর মুভি টাইপের কিছু না? তামিল মুভি। এটা দেখার এবং জিনিসগুলো জল করছিল, হচ্ছে বড় কথা যেটা, মানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পারছিলাম স্পষ্ট, রেডিয়েশন টাইপের কিছু একটা ছিল এটার মধ্যে, এটা ছিল। এটা দেখার পর তো আমি ওই রুমে আর ঘুমাইনি, এবং প্রায় অনেকদিনই ওই রুমে ঘুমাই না, আমি আমার সামনের রুমে ড্রয়িং রুমে ঘুমাই। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই লাশটা আমি আরেকবার দেখছিলাম, সেটা ছিল আমি বাথরুম থেকে বের হওয়ার পর। অনেক রাত্রে বলে আমি বাথরুমে যাই, বাথরুম থেকে দরজা খুলে বেরোতে গিয়ে ওই সমসাময়িক সময়, হ্যাঁ ওই টাইমটাতেই, ওই টাইমে ওই একই বাসায়, হ্যাঁ ওই একই বাসায়। এবং 3-4 দিন পর আমি বাথরুম থেকে বের হতে যাই, তখন দেখি আমার বাথরুমের সামনে একটা লাশ। জিনিসটা দেখার কিন্তু এগুলো আপনার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করেন না? কিছু হয়নি, শুধু আপনি দেখেছেন, দেখতাম খালি। ওরা যেই বাসাগুলাই থাকতো, মানে ওই এলাকার মানে যতগুলা বাসা পরবর্তীতে তৈরি হয়েছে, টোটালটাই সেই যে পুকুরগুলা ছিল ছোট ছোট বড়, ওই পুকুরগুলা ভরাট করে ওখানে সেই বিল্ডিং গুলো উঠানো হয়েছে। পরবর্তী যে বাসাটা উঠছে সেটাও মানে ওখানে পুকুরই ছিল, মানে ওই এলাকায় সারাউন্ডিং এর ভিতরেই ছিল এটা। ওই পূর্বরামপুর একদম শেষ মাথার যতগুলা বাসা ছিল বা এখন আছে, এগুলা সব সেই পুকুরগুলোর উপরেই মাটি ভরাট করার পর তারপরে এখানে ফেলে, যেখানে বিগত দিনে বেশ কিছু পাওয়া গেছে। তো মেবি আমার কাছে মনে হচ্ছে যে ওইটার সাথে এটার সাথে কোনো হয়তো লিঙ্ক থাকতেও পারে। একটা লিঙ্ক তো অবশ্যই থাকতে পারে। তবে একটা কথা আমার মনে হয় সবার ক্ষেত্রেই বলে রাখা ভালো, যে পুকুরের উপরে বিল্ডিং অনেক আছে, হয়তোবা এখন মামা আমাদেরকে কিছুটা বলতে পারছেন, বা এমন অনেক জায়গা আমরা জানি যে কোন একটা ঘটনা হয়তো হয়েছে আমরা জানি না, সেখানেও এরকম একটা কিছু হতে পারে। বাট ওয়াই ইউ, ফাহিম কেন বারবার দেখতে পাচ্ছে? এটা একটা আপনার বাসার তো অন্য কেউ দেখতে পায় না, এটা কিন্তু আমাদের সবার কাছে ক্লিয়ার করা উচিত যে সবাই যে দেখতে পাবে তা না। কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন একটা গল্প শুনেছিলাম একজনের কাছে, যে একটা মেয়ে ছিল, তার চোখ নষ্ট হয়ে যায়, 11-12 বছর বয়সে চোখ নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে সে আবার তাকে আই ট্রান্সপ্লান্ট যেটাকে বলে, আবারও চোখ, রাইট। তো সেটা করার পর থেকে সে নাকি তার বয়স 18-19 বছর বয়স পর্যন্ত, মানে দেখা যেত যে এক জায়গায় গিয়েছে, সবাই দেখছে 13-14 জন মানুষ আছে, সে দেখছে 15 জন, একজন বেশি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মেয়েটা যখন ভয় পাওয়া শুরু করে, তখন একটু ঘাটিয়ে দেখা যায় যে প্রতিবারই সে মৃত মানুষদেরকে দেখতে পাচ্ছে, মানে যাদের মৃত্যু হয়ে গেছে, কোনো একভাবে আত্মাটা অতৃপ্ত ভাবে ঘোরাঘুরি করছে। কিন্তু প্রথমে এতই ক্লিয়ার দেখতে পায় সে, যে সে ভাবে যে এদেরই একজন এখানে। পরবর্তীতে আস্তে আস্তে সে টের পায় যে বাকিটা দেখতে পাচ্ছে না। সো সাম পিপল হ্যাভ দিস ভিশন,
কেউ কারো কারো দুর্ভাগ্য এই পর্যায়ে যায় যে এই ধরনের জিনিসগুলা তাদের চোখে পড়ে। হয়তো দেখা গেছে যে ও যেই মানে ডেড বডিগুলোর কথাও বলছে বা দেখছে, হয়তো এমনও হইতে পারে যে তারা কিছু একটা বলার চেষ্টা করতেছে যে আমরা অমুক বা আমরা এইরকম কিছু, বা আমরা তো এগুলো তাদের ভাষা তো আমরা জানি না, হয়তো পৃথিবীটা বলতে কোনো একটা কিছু পাস করতে যাচ্ছে, মানে যেই ভাষাগুলোতে ও ছিল সেই ভাষাগুলো একটা মানে কানেকশন আছে, ওইটা একটা সারাউন্ডিং এর ভিতরে। এরপর ফাহিম আরো কিছু ঘটনা আপনার আছে, আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল আমার একটা ফ্রেন্ডের একটা কাজিন ছিল, চাচাতো ভাই ছিল। তো ওর প্ল্যান ছিল যে ও চিল্লায় যাবে, চিল্লা জিনিসটা কি। তো সে একটু নামাজি টাইপের ছিল অনেক, এবং সে তখন এইচএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিয়ে সে একটা ভ্যাকেশন পায়, এবং সে ভ্যাকেশনে সে প্ল্যান করে যে সে চিল্লায় যাবে। আচ্ছা। তো সে ঠিক করে যে মাঝরাতে ঘুম ভেঙে যায়, তো ভেঙে যাওয়ার ফলে সে ঠিক করে যে সে একবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিয়ে ওখান থেকে চলে যাবে। এবং যারা চিল্লায় যায় তারা তো জানে যে ফজর নামাজ পড়ে রওনা দিতে হবে উদ্দেশ্যে। তো সে বের হয় বাসা থেকে, বের হওয়ার পর গ্রাম সাইডে, তো তাই পুকুরে উজু করতে হয়, সে পুকুরে উজু করতে যায়। তো পুকুরে উজু করার পর সে যখন উঠে বাসার দিকে রওনা দেয়, তখন দেখে যে ঠিক তার ডান দিকে একটা ঝোপ গড়ে ওঠে। আচ্ছা। সে মনে করে যে গ্রাম সাইড শিয়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, কোন একটা প্রাণী হয়তো ওখানে আছে। তো সে একটু আগায় এবং ঝোপের লড়াটাও তার সঙ্গে আগায়, মানে সে যখন আগায় তখন ওই জিনিসটা তার সঙ্গে সঙ্গে আসে। ঝোপটাও যাচ্ছে, ঝোপটা না, মানে ঝোপের লড়তেছে, মানে কোনটা কিছু তার সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সে থামে, ওটাও থেমে, ওটার হয় না। আবার সে আগায়, ওই জিনিসটা কাঁপতে কাঁপতে যায়। নেক্সট ডে সে একটা ইট মারে ওটা ঝোপটার মধ্যে, যদি কোনো কুকুর থাকে কোনো শিয়াল থাকে যাতে পালিয়ে যায় ভয় পেয়ে। সে ইট মারার পর ধূপ করে একটা শব্দ হয়, মানে কোনো মোটা কিছু একটা জিনিসটা পড়ছে। আচ্ছা। তখন ওই ঝোপ থেকে একটা মানুষ উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর সেই মানুষটার মানে পুরো ফেসটা ছিল চোখে ভরা। আচ্ছা। মানে পুরো ফেসটা, মানে যেখানে তার নাক থাকার কথা, মুখ থাকার কথা, সেখানে এগুলো কিছুই ছিল না, খালি চোখ ছিল। মানে ছোট 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 চোখ দিয়ে পুরো মুখটা ভরা ছিল। এটা দেখার পর সে অনেক জোরে চিৎকার মেরে ওখানে ফিট হয়ে পড়ে, এবং তার যেখানে সে অজ্ঞান হয় তার ঠিক একটু সামনেই একটা লোকে বাড়ি ছিল, সে এসে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরে পায় তখন সে বলে যে এরকম এরকম হয়েছিল। তো জিনিসটা সে ওই দেখার পর সে দিন রাত্রেবেলা ঘুমায়, তখন স্বপ্ন জিনিসটা আবার আসে তার কাছে, এবং এসে বলে যে কিরে চিল্লে যাবি না। তো সে ঘুম থেকে মানে লাফ দিয়ে উঠে দেখে কিছুই নাই, বাট দরজাটা খোলা। সে আর ওই সময় চিল্লায় আর যায়নি, সে চিল্লায় যায়নি, দরজাটা খোলা। হ্যাঁ, কিন্তু দরজাটা খোলা। কিন্তু তার স্পষ্ট নাকি মনে ছিল যে সে দরজাটা বন্ধ করেই ঘুমিয়েছিল, এবং তার রুমে কেউ আসেওনি, কারণ স্বাভাবিকভাবে সকালের রুমে একটা কাহিনী হয়েছে, তো সে তো স্বাভাবিক একটু ঘুমাতে দিবে তাকে। তো সে দেখে যে দরজাটা খোলা, এবং সেই সারা মুখে চোখ করা মানুষটা তার দিকে স্বপ্নে একবার আসে। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই স্টোরিটা শুনে একটা স্টোরি মনে পড়ে গেল, যেটা আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথে ঘটে। এটা ঘটে হচ্ছে ফেনীতে। তো ফেনীতে একটা ব্যাপার কি, ওই যে গ্রামটার কথা আমি বলছি, হাসানপুর গ্রামটার নাম, সেই গ্রামে বিভিন্ন জায়গায় এক একটা বাড়ির পাশে এখানে একটা কবর, ওখানে 4 জনকে কবর দেওয়া হয়েছে। এই ধরনের আবার বাইন্ডিং গুলো দেওয়া নেই। যারা রেগুলারলি গ্রামে থাকে তারা হয়তো খুব ভালো করে জানে যে এখানে একটা কবরস্থান আছে বা এখানে 2টা কবর আছে, এ ধরনের। তো আমার খালাতো ভাই তার ফ্রেন্ডকে নিয়ে যায়। তো সেই ফ্রেন্ড আসার পথে ইউজুয়ালি, যেটা একেবারেই করা উচিত না বাট ছেলেরা প্রায়ই করে, সেটা হচ্ছে রাস্তায় হঠাৎ করে বাথরুম পায় এবং সে ওখানেই সেটা সারে। সেটা সন্ধ্যা 7:30 8টার দিকে হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন সে এই কাজটা করে তারপর থেকে তার মনের মধ্যে একটা প্রবলেম চলতে থাকে। প্রবলেমটা কিরকম, যে ভালো লাগছে না তার। হি ওয়াজ ফিলিং লাইক যে আই হ্যাভ ডান সামথিং রং। এটা বোধ করতে করতে তার এক সময় বাসায় যায়, আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় ছেলেটা ঘুমাতে পারছে না। এই পর্যায়ে সে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমিয়ে যায়। কোন এক সময় আড্ডা দিতে দিতে ঘুমের মধ্যে সে দেখছে যে প্রচন্ড চিৎকার করে একজন কাঁদছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। তার সামনে দাঁড়িয়েই কাঁদছে। ঠিক তার যেখানে ঘুমিয়েছে তার সামনে হচ্ছে জানালা, সেই জানালাটা খোলা এবং সেখানে দাঁড়িয়ে একজন কাঁদছে, মানে ভালো রকম চিৎকার করে কাঁদছে, কিন্তু কোনো কারণে শব্দটা বের হচ্ছে না। এবং একটা পর্যায়ে সে জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি নেই, এই কারণে আসতে পারতেছে না। এবং এক সময় সে কষ্ট করে ভিতরে আসে এবং তার পা ধরে টান দেয়, এবং যখন তার পা ধরে টান দেয় তখন সে বুঝে যে সে ঘুমাচ্ছে না, কারণ ওই পায়ে টানায় তার ঘুম ভাঙে। এবং যখন সে উঠে হড়বড়িয়ে, তখন তার পায়ে মাটির দাগ, কোনো আঙ্গুলের ছাপ বা ওই ধরনের এত ক্লিয়ার কিছু না, বাট মাটি লেগে আছে তার পায়ে। এবং তৎক্ষণাৎ সে উঠে সেই জায়গাটায় যায় আলো নিয়ে, আমার ফ্রেন্ডকে নিয়ে এবং তার চাচাকে নিয়ে, এবং সেটা একটা কবরস্থান ছিল। এবং সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে সে মাছ চেয়ে তারপরে আসে। ওকে, ঠিক যেখানটাতে সে বাথরুম করেছিল। ওকে ফাইন, তোমার আরো একটা ঘটনা ছিল যেটা তুমি বলেছিলে এক সময় আমাদের টিমকে।
তো সেই বিষয়টা আসলে কি ছিল? সেটা ছিল আমার এক কাজিনের একটা দাদা বলতে পারেন, যে কোনো একটা আত্মীয়, কাজিনের নামটা আমি বলবো না। তো সে আত্মীয় তার ক্যান্সার হয়েছিল। আচ্ছা। ক্যান্সার হওয়ার পর সে মারা যাওয়ার মানে সে বুঝতে সব ডাক্তার বলে দিয়েছিল যে সে মারা যাবে, তো তাকে জিনিসটা বলা হয়নি যে সে মারা যাবে। তো সে কোনো একটা সে ঢাকায় আসতে চায়, হয়তো তার কোনো আত্মীয় ছিল, সে তার সঙ্গে দেখা করতে ঢাকায় আসতে চায়। তো ঢাকায় আসার পর এবং সে একটা জিনিস বলে যে যখন ঢাকায় আসে তার ঠিক মানে মারা যাওয়ার ডেটের মধ্যেই, যে ডেটটা ফিক্সড করে দিয়েছিল ডাক্তার যে এই ডেটের মধ্যে সে মারা যাবে, সেই ডেটের মধ্যেই সে আসে। তো যখন সে ঢাকা আসে তখন সে নর্মাল, মানে যখন ঢাকায় নামে লঞ্চ থেকে তখন সে নর্মাল, কিন্তু লঞ্চ থেকে নামার বাসায় যাওয়ার পর থেকেই সে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। মানে সে বলা শুরু করে যে ওই যে 3 জন লোক আমার নিতে আসছে, ওই যে 3 জন লোক ওই যে আসছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার পিছে। মানে তার সঙ্গে নর্মালি কথা বলছে সবাই লোকজন, কিন্তু সে হঠাৎ করে মানে চিৎকার করে ওঠে ওই যে আসছে নিতে আসছে, আমি যাবো না, ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাকে নিতে আসছে। এবং সে নাকি এরকম প্রায় দেখতো যে ওই যে সে সজ্ঞান অবস্থায় বলছে, একদম সজ্ঞান অবস্থায় যে ওই যে আমাকে নিতে আসছে, আমাদেরকে তাকাই রয়েছে। এখানে কিন্তু একটা পয়েন্ট সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার, সে কিন্তু জানতো না যে তার মৃত্যু হবে। এটা জানানো হয়নি তাকে। ওকে, তা বলে ওই যে আমাকে নিয়ে যাবে, ওই যে আসছে। অর্থাৎ এটা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মৃত্যু ভয় থেকে সে এগুলো দেখছে না। এমন না যে সে ভয় পেয়েছে যে তাকে আজরাইলটাকে কিছু এরকম কিছু। তারপর সে আরেকদিন রাত্রবেলা সে ঘুমিয়ে গেছে, তখন তার এক আত্মীয় তার রুমে ঢুকতে যায়, তখন দেখে তার রুম থেকে 3 জন লোক বের হয়ে গেল রুম থেকে। মাই গুডনেস। মানে সে দেখতে পেয়েছে তার আত্মীয় মানে সে বের হয়ে গেছে তার রুমে ঢুকছে, আমি স্বাভাবিক পুরো মানুষ রাত্রবেলা সে দেখতে গেল, মানে সে রুম থেকে বের হবে তখনই দেখবে 3 জন লোক মানে হনহনিয়ে হেঁটে বের হয়ে গেল তার রুম থেকে। তারা কিরকম দেখতে বা কি ধরনের পোশাকে ছিল? সে অতটা দেখতে পারেনি, বাট সে সবাই সাদা ছিল, মানে যেরকম তার ওই আত্মীয় বলছিল ডেসক্রিপশন, ঠিক সেরকম সাদা ছিল, লম্বা ছিল এবং তারা মানুষের মতোই ছিল, কিন্তু তারা হেঁটে বের হয়ে যায়। আচ্ছা। এবং এর পরের দিন সে আবার এরপরে সে বেশি শুরু করে, মানে সেই আত্মীয় মানে রুমে ঢোকে নাই, ওনার রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে, মানে সব স্বাভাবিক। আচ্ছা। তারপর সে নেক্সট দিন থেকে সে একটু বেশি শুরু করে, সে আবার বলে যে আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যাবে, ওই যে আমাকে হাত ধরে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে। আচ্ছা, সেরকম শুরু করে। এরকম সব সময় করে এরকম নাকি ঘুমিয়ে থাকলে রাতের বেলায়? যে সজ্ঞান অবস্থায়, মানে হঠাৎ মানে ভর দুপুরবেলা সেরকম করতো। আচ্ছা, মানে ভর দুপুরবেলা সে বসে রয়েছে, তার সাথে কথা বলতেছে, মানে দেখা করতে আসছে তার সঙ্গে, হঠাৎ করে মানে জানলা দেখছে, বলতো ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে। ওরা প্যানিক। তো এরকম দেখার তারপরে কয়েকদিন পর সে মারা যায় এবং সে ঠিক মারা যাওয়ার 8 দিন পর্যন্ত সে নাকি এরকম করে যে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আজকে নিয়েই যাবে, আজকে নিয়েই যাবে। আমি এই ধরনের ব্যাপারগুলো শুনেছি একেবারে বেডে বিছানায় মৃতপ্রায় অবস্থায় না কি মানুষ আত্মীয় স্বজন কিংবা যদি দুর্ভাগ্যক্রমে কারো মৃত বাবা মা থাকে বা ভাই বোন থাকে তাদেরকে নাকি দেখতে পায়। আমরা এরকম অনেক ঘটনা পেয়েছি, আমরা ডরেও পেয়েছি যে আমাকে এই যে আমার মা চাচি নেওয়ার জন্য আসছে। এবং আমি নিজেও একটা ঘটনা আমি বলেছিলাম যে একজন বৃদ্ধা মহিলার কথা আমাদের যেখানে চিন্তন ছিল লোকটিকে। এরকম একটা ঘটনা একদম সত্যিকারই আছে এবং এটা আমি এখন মানে সম্পূর্ণ বিলিভ করি। সেটা হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, হারুন নাম, মারাতগঞ্জে বাসা। আমার চোখে পানি এসে পড়ছে, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। তো একদিন নাকি ওইরকম মানে বাসায় ঢুকতেছিল, মানে বিকালবেলা যে কোনো এক কাজে, তখন নাকি একটা কুকুর এসে ওর গা শুকতেছিল। আচ্ছা আচ্ছা। তো ওর এলাকারই একজন বয়স্ক একজন ভদ্রমহিলা ওই জিনিসটা ফলো করছে। ফলো করার পর ওরে বলতেছে, হারুন তোরে কুকুরে শুকলো কেন এইভাবে? এটা কিন্তু খারাপ, কুকুর তো এইভাবে শুকে না মানুষকে। তোর গায়ে তুই এটা দেখোস না? কেন কুকুর তো এসে ঘুরছে। কেন ঘুরে নাই, আমি তো দেখছি কুকুর শুকতেছে তোরে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা ও আইসা বলছে, কিন্তু বলছে যে দেখ আমার কি কয় যে কুকুর শুকছে বলে আমি বলে কি মারা যাবো। ওই বৃদ্ধ মহিলা তখন বলেছে তাকে যে মারা যায়, মানে মানা না, বলছে যে কুকুর শোকা তো ভালো না। আচ্ছা, কুকুরে এরকম মানে আমরা তো অনেক সময় শুনছি যে বুড়া বুড়ি অনেক কথা বলতে বলে বলেছেন, আবার আপনার ফ্রেন্ড হয়তো এটাকে কুসংস্কার হিসেবে নিয়ে আমার এসে বলছে যে দেখ কি কয় না কয়। আমি কি কইছে আমার বলে কুত্তে শুকছে বলে আবার কি জাস্ট একটু মানে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো সবসময়, যে আমার কুকুরে করছে। তো আমার ওই পাশের বাসার এক আপা আছে, উনি আমার বলছে যে কিরে হারুন তোর গা এরকম কুকুরে কেন শুকতেছে? তো এই কথা বলার ঠিক 3 দিন পরে আমার বন্ধুটা মারা যায়। কিভাবে? হঠাৎ করেই মারা যায় সে, খুব সম্ভব স্ট্রোক বা যাই হোক, আমি তো বলতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কুকুরে শোকা বা যে
মানে ওই বৃদ্ধ মহিলা যে বলেছে যে হারুন কুকুরে না 3 দিন ঠিক বলে নাই, বলছে না, হারুন বলেছে কুকুরের যে শুকা 3 দিন পরেই মারা গেছে হ্যাঁ, বলা। হ্যাঁ, হ্যাঁ। আমার আর যেদিন বলছে তার 2 দিন পরে আর কি, মানে ওই ভদ্রমহিলা বলার 3 দিন আর কি টোটাল। আমার জাস্ট মানে ওই জিনিসটা মনে হচ্ছে যে ভদ্রমহিলা বলছে যে হারুন কুকুরে এইভাবে শুকে না, কুকুরের এই শোকাটা তো খারাপ। হারুন বুঝাদুর কি বলতেছেন আপনি? ইয়ে করছেন মানে সোজা কথা মামার থটটা আর ওই আপার থটটা অনেকটা এরকম যে কুকুরটা হয়তো মৃত্যুর গন্ধ পেয়েছিল। রাইট, উনি সেই জন্য এটা নোটিস করেছে। There are something about dogs, especially মানে পশু পাখির ব্যাপারে একটা কিছু আছে, তারা কিন্তু অনেক কিছু টের পায়। অনেক কিছু টের পায়। কুকুর অনেক জোরে চিৎকার করে ডাকলে মা বাবারা দেখছি কুকুর ধাওয়া দেয়, পরে বলছে যে কোনো মঙ্গল আসলো কিনা, দুপুরবেলা দেখা গেছে কাকা করে উঠলো। পশু পাখি খুব মানে আমরা যদি ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, যেরকম ভূমিকম্প আসলে কিন্তু বেশ কিছু প্রাণী কিন্তু ভূমিকম্পটা টের পায়। ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জিনিস যে ওদের ব্রেইনের যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী তারা ওই আর্থের ওই ফ্রিকোয়েন্সিটা টের পায়। এটা প্রকৃতি তাদের মধ্যে দিয়ে দিয়েছে তাদের প্রোটেকশনের জন্য। স্পেশালি কুকুর, পেঁচা, দাঁড়কাক, এই 3টা জিনিসের ব্যাপারে বলা হয় যে অনেক সময় নাকি এরা আসলে এরা না, মানে কোনো একটা কিছু রূপ ধারণ করতে পারে, এদের মতন হতে পারে। এদের ডাকাডাকি বা এদের মুভমেন্টে বেশ কিছু অলক্ষণে মানে আমাদের আরেকটা কাহিনী আমি একটু যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমার আম্মুর মুখে শোনা, সেটা আমার এক আত্মীয়র মায়ের। আচ্ছা, তার সে খুব সুন্দর ছিল এবং তার অনেক ফর্সা ছিল এবং অল টাইম তার সঙ্গে দুটো মাছি ঘুরতো। সে যেখানে যেত সেখানে দুটো মাছি তার সঙ্গে যেত এবং কোনো একটা কারণে সেই মাছি দুটোকে কেউ একজন মেরে ফেলছিল। আচ্ছা, মানে হয়তো ভাতের মধ্যে যে পড়ছিল, কোনো এক কারণে সেই মাছিটাকে মেরে ফেলছিল এবং ঠিক তার একদিন পরে সে মারা গেছিল। যে মেরে ফেলেছে সে মারা গেছে নাকি যার সাথে থাকতো? হ্যাঁ, এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ হয়তো কোনো কানেকশন আছে মাছিটার সঙ্গে। আমার মনে হয় মানে কি বলবো, অনেক অসাধারণ কিছু ঘটনা আমরা শুনলাম যেটা আমরা চাই যে কারোর সাথে না ঘটুক। এবং সবচেয়ে এমন কিছু ঘটনা শুনেছি যেটা হচ্ছে আমরা ওইভাবে কখনো চিন্তা করিনি, যেমন বিশেষ করে মামার কাছ থেকে কুকুর শোকার যেই ঘটনাটা শুনলাম, হয়তো আমরা কখনো এটা নোটিসও ভাবে মানে আমলে নেইনি। বাট এখন তো আমার মনে হচ্ছে কেউ যদি শুনে থাকে, ইউজুয়ালি কুকুর যদি এমনিতেও আসে সেক্ষেত্রে কিছু, এক্ষেত্রে আমার মনে বলে রাখা ভালো যে কুকুরের কিন্তু এমনি যে কোনো কুকুরের একটা স্বভাব আছে, তারা কিন্তু একদম মানুষের গায়ের কাছে শুকে। এবং কুকুরের ঘ্রাণ শক্তির জন্য কুকুর খুব বেশি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, সেটা আপনি জানেন। এখন মামার ক্ষেত্রে যেই ঘটনাটা সেটা কাকতালীয় হতে পারে, কিংবা সেই আপা যে দেখেছিলেন সে হয়তো ডিফারেন্ট টাইপের শুকছে, ডিফারেন্ট স্টাইলে শুকছে, এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন। সো আপনারা নিজেদের সাথে হঠাৎ করে মিলাবেন না। কুকুর কাছাকাছি ঘেসলেই কিন্তু আবার একটু এই ধরনের চিন্তা করবেন। সো দুজনের কাছ থেকে অনেক ধন্যবাদ মামা ভাইগনা দুজনকেই। যে ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফাহিম অ্যান্ড বি কেয়ারফুল। ওকে দোস্ত, তাহলে এখন কি করবি? এখন আরো গল্প শুনবি? গল্প তো অবশ্যই শুনতে হবে, তবে তার আগে মনে শীতের প্রোটেকশনটা আর একটু ভালো করে নেওয়া দরকার। যা শীত পড়ছে ইদানিং, আই প্রমিস ইউ, আমি এখন যে গল্পটা আমরা শুনবো সেই গল্পটা একটু ছোঁয়া আমি আগে শুনেছিলাম। তো অ্যাকর্ডিং টু দ্যাট, অ্যাজ মাচ অ্যাজ আই নো, ইউ উইল নট ফিল এনিথিং লাইক কোল্ড। তো পুরো শরীর গরম হয়ে যাবে। ওকে, তাহলে তো আপাতত আর শীতের প্রোটেকশন আর দরকার নাই। তাহলে চল শুনে ফেলি। এত শীত করছে, আমি এটা শুনতে যাচ্ছি। একটু পরিচয়টা নিয়ে নিই। সামু ভাই, এতটুকু তো আমরা জানি, আর কিছু যদি আপনার সম্বন্ধে একটু ছোটখাটো করে বলার থাকে। আমি আসলে একটা জব করছি। আচ্ছা, আর বাসা তো মামুর। আচ্ছা আচ্ছা। আর আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাগাং। আচ্ছা, যেই ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন বা যে ঘটনাগুলো আমাদেরকে বলবেন সেগুলো ঘটেছে কোথায়? মোহাম্মদপুরেই। তো সুমন, দেখতেই পাচ্ছিস ব্যাপারটা যে আমরা খুব ইন্টারেস্ট নিয়ে যে জিনিসগুলো খুঁজে বেড়াই, তার মধ্যে একটা হচ্ছে শহুরে এলাকার ভিতরে এমন কোন ঘটনা ঘটা যেটা কিনা শহরের মানুষ আসলে বিশ্বাসই করতে চায় না। আমাদের ইন্টারেস্ট বললে আবার অনেকে চটে যাবে যারা গ্রামে আছে, যে আমাদের ইন্টারেস্টটা শুধু শহুরের এলাকার দিকেই। কিন্তু আমরা ইদানিং ডরে যারা SMS পাঠাচ্ছেন কিংবা ফেসবুকে কমেন্টস করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একটু শহুরে এলাকার কাহিনীও আপনারা শুনতে চেয়েছেন। তো দ্যাটস ওয়াই এমন একজনকে আমরা হাজির করার চেষ্টা করেছি আপনাদেরকে। তো সামু ভাই, চলেন তাহলে শুরু করি। কোথা থেকে ঘটনাটা শুরু হয় আমাদেরকে একটু। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাজমহল রোড থেকে শুরু হয়। কোথা থেকে? তাজমহল রোড। ওকে। ওখানে এটা 1995 সালে। ওকে, ঠিক আছে। আমার নানু ওখানে মারা যায়। তো হঠাৎ একদিন রাত্রেবেলা তো বাসায় কারেন্ট নেই। আচ্ছা। তখন 8টা সাড়ে 8টা বাজে। তো 9টা 9:30 দিকে মানে কারেন্ট আসে। তো আমার ছোট ভাই আছে, ও কোনায় বারান্দার দিকে যায়। আচ্ছা, ঠিক। তো যাওয়াতে আমি আবার ওর পিছিয়ে পিছিয়ে যাই। তো ওখানে যাওয়ার সাথে সাথে দেখি কি মানে একজন মহিলা মানে আমার ছোট ভাইকে মানে ধরে রাখছে। আচ্ছা, বারান্দার মধ্যে? হ্যাঁ, বারান্দার ভিতরে হোয়াইট কালারের মানে পরা ছিল।
তো ধরে রাখছে। তো আমি ওকে মানে ধরার জন্য মানে অনেক চেষ্টা করছি, আমি পারতেছি না মানে ওই জায়গাটায়। মানে বুঝলাম না কথাটা, আপনি কাকে ধরার চেষ্টা মানে করছেন? আমার ছোট ভাইকে। ওকে। তো আমি অনেক চেষ্টা করি, কারণ আমিও তখন অনেক ছোট, তা আমি পারি না, মানে আমি অনেক চেষ্টা করি। মহিলাটা দেখতে কেমন ছিল? মহিলাটা দেখতে মানে চেহারা তো বুঝিনি, মানে আমি খালি দেখলাম মানে সাদা একটা মানে কি জানি আমার সামনে দাঁড়ায় আছে। অবয়বের মতো আপনি হ্যাঁ। দেখুন। তো ওই সময় আমার ছোট ভাইকে মানে মানে ছাড়ার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পারি না। তো এক সময় আমি মানে মানে অনেক আমি চিল্লাই আম্মু বলে। তো ওই সময় আম্মু বলছিল, তো আম্মু আবার মানে আসে আমার সামনে। তো আম্মু আমাকে অনেক জিজ্ঞেস করে, কিন্তু আমি আম্মুকে মানে ওই সময় মানে আমি কিছু বলতে পারি না, মানে আমি 2-1 মিনিট মতো মানে অনেক চুপ। তা আম্মু আমাকে একটা চটকানা মারে ওই সময়। তো আমি আম্মু বলছি, আম্মু ওই যে আমার ভাই, ঠিক আছে। তো আম্মু বলছে যে কি হয়েছে ওখানে? তাই আমি বললাম, আম্মু তুমি তাতে যাও, ওখানে গিয়ে দেখো। তো আমার ছোট ভাই খুলনা বারান্দার দিকে ও চুপচাপ দাঁড়া রয়েছে, ঠিক আছে। আম্মু গিয়ে দেখে, তো আমি আবার আম্মুর সাথে গেলাম, কই আমি তো আম্মু এই যে এই জায়গায়। তো আমার ছোট ভাই তখন কোন কথা বলতে পারে না, তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 1.5 বছর। আচ্ছা আচ্ছা। তো যাক আম্মু নিয়ে আসে, তা আমি তো অনেক ভয় তখন আর পেয়েছি। কিছু দেখতে পাইনি না, আপনার আম্মু? না, আম্মু কিছু দেখতে পারেনি, কিন্তু আম্মু বুঝতে পারে আচ্ছা। যে এখানে কিছু একটা মানে মানে হয়েছে। মানে এটা কিভাবে বুঝতে পারে যে এখানে মানে কিছু একটা আমার হয়েছে? মানে নানা মারা যাওয়ার আগে আম্মুকে বলতে যে তোমরা এই বাসায় মানে থাকো না। আচ্ছা। তা আম্মু বলছে যে কেন? কয় এত কিছু বল লাগবে না, তুমি এই তাদেরকে বাসায় ছেড়ে দাও। থাকো না। হ্যাঁ। তো আম্মু বলে, আর বাসাটা ছিল মানে পুরান বাড়ি। ওকে। আচ্ছা আচ্ছা। তারপর ওদিন রাত্রেবেলা গেল, তারপর দিন সকালবেলা আমি স্কুল চলে গেলাম। সন্ধ্যার দিকে আবার সেম ঘটনা, মানে কারেন্ট চলে গেছে। তো আমি বারান্দা, ওখানে আমাদের অনেক বড় বড় রুম, তো কারেন্ট নেই, তো বারান্দায় বসে দিছি। তো এই সময় দেখি- কয়তলায় ছিল? ওটা 5 তলায়। 5 তলায়। ওকে। তো ওই সময় মানে দোলনা ছিল আমাদের। তো আমি দোলনায় বসে বসে আমি দুলতেছি সুন্দর মতো। তো আমার ছোট ভাই আমার সাথে, হঠাৎ মানে আমি ওখান দিয়ে পড়ে যাই। দোলনা থেকে? হ্যাঁ, দোলনা দিয়ে পড়ে যাই, দেখি ওই মহিলাটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো সামনে? হ্যাঁ, একদম সামনে। তো ওই সময় দেখার পর মানে আমি মানে কোনো কিছু বলতে না, আমি ওখানে মানে আমি দেখতেছি যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি মানে ওই সময় অনেক চেষ্টা করি মানে আম্মুকে ডাকার জন্য, বাট আমি ডাকতে পারি না, মানে অনেকক্ষণ ধরে। মানে গলা দিয়ে কোনো শব্দ না। হচ্ছে না? তো ওই সময় মানে এমন একটা শব্দ বাইরে মানে আমার মুখ দিয়ে, মানে আমি বহুত চেষ্টা করি, তো আমি পারি না। তো এমন একটা শব্দ বাইরে, তো আমার বাসার সবাই মানে আমার ছোট বাবা আমার সাথে থাকতো, তো ওনারা সবাই চলে আসে। আচ্ছা। তো ওনারা আসে, কি হয়েছে? তাই আমি বললাম, আম্মু ওই যে ওই মহিলাটা। আম্মু বল যে কোন মহিলা? আমি আম্মু এখানে একজন মহিলা আছে। কয় না, এখানে কেউ নেই। তা আম্মুকে বলার পর আম্মু বিশ্বাস করে না। তা আব্বু রাত্রেবেলা বাসায় আসে, তা আব্বুকে বললাম, আব্বু এরকম ঘটনা, আব্বু আমার খুব ভয় লাগে। আচ্ছা, মহিলাটা যে ওখানে আপনি বললেন বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল হ্যাঁ, আপনার সামনে, অনেকক্ষণ। আপনার কি কোনো কিছু করার চেষ্টা করেছে বা কিছু? মানে মানে আমি কিছু মানে ওনাকে দেখে আমি কিছু করতে পারছি না, আমি চিল্লাবো দিয়ে মানে আমি না, মানে খালি ওই মহিলাটা আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেছে? না, আমাকে না, আমার ছোট ভাইকে। তখনও আপনার ছোট হ্যাঁ, ভাইকে আমার নেওয়ার ছোট চেষ্টা ভাইকে, করছে? হ্যাঁ। আপনার ছোট ভাই তখনও ছিল হ্যাঁ, আপনার তখন সাথে? আমার সাথে। ওকে। ঠিক আছে। তো তারপর ওদিন গেল, তো শনিবার দিন রাত্রে, ওদিন অমাবস্যা রাত ছিল। তো রাত্রে ঠিক 12:03 বা 4 দিকে, তো আমার বড় ভাই আছে, তো আমরা টিভি দেখতেছি। আচ্ছা। তো হঠাৎ দেখি মানে মানে আমার খাটের উপর থেকে মানে একটা হাত গেছে, আর ওই হাতটা গিয়ে আমার বড় ভাই গলা মানে চিপড়ে ধরছে। শুধু একটা হাত? হ্যাঁ, শুধু একটা হাত। আর এটা স্পষ্ট মানে আমি আমার বড় ভাই মানে আমরা দেখতেছি জিনিসটা, ঠিক আছে। তো বলার পর মানে টিভি দেখতেছি, তো আমি তো অনেক চিৎকার, আমার ভাইয়াও চিৎকার, মানে তো আব্বু আম্মুরা সবাই এসে কে কিছে, তা ভাইয়া বলছে এরকম একজনের হাত আমার গলা চিপড়ে ধরছে। তো ভাইয়ের গলা দাগ পড়ে যায় সাথে সাথে ওই সময়। দাগ ছিল? হ্যাঁ, দাগ এই ছিল। দাগ আপনার আব্বু আম্মু সবাই দেখতে? হ্যাঁ। তো এই সময় আমার ছোট উপর আপনার অনেক সাহস ছিল। তো উনি হঠাৎ মানে বলছে যে কোথায় কোথায়? তা আমি ফুপু ওই যে ওই কোনায় কোনায়। তো ফুপু ওই কোনা বানা দিয়ে গেল, তো কিছু হয়নি। তো আমি খালি দেখলাম যে এক মহিলাটা মানে মানে জাস্ট একটা বাতাসের মতো ফুপুর সাথে খালি একটা বাড়ি খেলো। কিসের সাথে? মানে আমার ফুপুর সাথে। ফুপুর সাথে? ওকে। ফুপুর সাথে বাড়ি খাওয়ার সাথে ফুপু অজ্ঞান হয়ে যায় ওই জায়গায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তো ওনার ফ্রেন্ডস আসে অনেকক্ষণ পর। তো ওই সময় আর আমার চিলাচিল চোটে মানে এলাকার মানুষজন সবাই চলে আসে। আর এটা পুরো বাসাতে শুধু আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। মানে ওই মহিলাটার সাথে যে আপনার ফুফু যে বাড়িটা খেয়েছে, হ্যাঁ। এটা আপনি ছাড়া আর কেউ দেখেন না ওই সময়। তো ফুপু অজ্ঞান হয়ে যায়, পরে এলাকার মানুষজন সবাই আসে। তা আসলে ফুপু যখন মানে মানে যখন জ্ঞান ফেরে, তখন বলছে যে আমাকে ছেড়ে দে। তো ওই ছেড়ে দে বলে তো আমাদের রুমে মানে একটা মানে জানলা ছিল, ওই জানলার মধ্যে লাথি মারে, জানলা গ্রিল ভেঙে পড়ে যায় সাথে সাথে, 4 তলা থেকে নিচে পড়ে যায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? 4 তলা থেকে মানে জানলার গ্রিল জানালা কোনো কারণে ভাঙা ছিল? জানালা এই ধরনের কোনো কিছু কারণ ছিল না। তো ওই সময় যখন পড়ে যায় তখন এলাকার মানুষজন আসে, তারপর মসজিদে ইমাম সাহেব আসে। আসার পর মানে ওনারা অনেক মানে চেষ্টা করে, তো বললো যে ওই যে আপনার মানে আমার মতো ক্যাম্পের ওখানে একজন মুরব্বী থাকে, তো বলছে ওনাকে নিয়ে আসেন, উনি হয়তো বা ঠিক করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো উনি যখন আসে, তো উনি এসে বলে যে এই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করে? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা আর আমরা জানতাম না। তো ওই মেয়েটা আত্মহত্যা করে, তো আত্মহত্যা করার সাথে সাথে আর ওই বাড়িতে নাকি অনেক মানে আগের থেকেই মানে অনেক কিছু আছে ওখানে, মানে মুরব্বীটা বলে। তো বললো যে উনাকে তো আর এইভাবে তো আর ঠিক করে যাবে না, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আর আমি একা পারবো না। তো উনি আবার হিন্দু একজনের নাম দিল লালবাগে। তো আব্বু আবার ওখানে গেল, আচ্ছা। আবার ওনাকে নিয়ে আসলো। ততক্ষণ ফুপু কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, ওনার সারা অবস্থানটা কি তখন? মানে ওনার কি অবস্থান ধরনের? মানে ওনার চেহারা দিয়ে তখন তাকানো যেত না। কি করছিল উনি? মানে মানে ওনাকে মানে ওনার হাতটা মানে 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 আমার ভাইয়া আমার আব্বু মানে সবাই ধরে রাখতো, মানে ছাড়া যাবে না। ঠিক আছে, এলাকায় এক বড় ভাই ছিল। মানে ভাঙচুর ধরনের কিছু? হ্যাঁ, করছে? ভাঙচুর মানে আমার ছোট ভাইকে নিয়ে যাবে ওর এক কথায়। ওকে, আচ্ছা আচ্ছা। আপনার ছোট ভাই ইন্টারেস্ট এখন আপনার ফুপুতে এসে হ্যাঁ, দাঁড়িয়েছে? ফুপুতে এসে দেখা আচ্ছা। গেছে। তো আম্মুরে বলছে কয় তোর ছেলেকে দে, আমি নিয়ে যাবো। আচ্ছা। তা আম্মু বলতে আমি তো দিব না। কয় না, তোর ছেলেকে আমি নিয়েই যাবো। ফুপু খালি একটা কথাই বলে যে তোর ছেলেকে আমি নিয়ে যাবো। তারপর আম্মু বলতে না, আমি তো দিব না। তো এরপর মানে ওনারা যখন সবাই আসে, তো ওনারা মানে তাবিজ দেয়, দেখে যে চলে গেছে। তো এক মুরব্বী বলে যে এটা তো সহজে যাবে না, একটু সময় লাগবে। ঠিক আছে, আর ফুপুকে বলছে যে মানে কোনো মানুষ মারা গেলে যাতে মানে কোথাও না দেয়, তাহলে তাবিজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে কোনো মানুষ মারা গেলে তার আশেপাশে ওনাকে যেতে নিষেধ করা হ্যাঁ, হয়েছে? যে নিষেধ মানে করা। তাবিজের তাহলে উপকারিতাটা, হ্যাঁ। কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তার 2-3 দিন মানে ঠিক ছিল। 4 দিনের মাথায় রান্নাঘরে ফুপু চিংড়ি মাছ, গরুর মাংস কাঁচা আচ্ছা, খাওয়া শুরু করছে। তো এটা দেখে মানে আমার বড় আপু আম্মুকে ডাক দিচ্ছে, কয় দেখো ফুপু মানে কি করে। আম্মু দেখে তো কয় না, ও তো এখন ঠিক হয়নি। তা আম্মু আবার রাত্রেবেলা আব্বুরে বললো, বলার পর আর ফুপুর একটা অভ্যাস ছিল যেটা মানে মানে ওটা হওয়ার পর মানে উনি সোজা বুকের উপর হাত দিয়ে ঘুমাবে। আচ্ছা, একেবারে মানে ঠিক যেভাবে কাফনের হ্যাঁ, লাশ মানে রাখা মানুষ হয়। মারা গেলে। আর মানে উনি হঠাৎ চোখ খুলে মানে হঠাৎ এক ধ্যানে থাকবে আচ্ছা, রাত্রেবেলায়। কোনো কথা নেই কারোর সাথে, জাস্ট এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে হ্যাঁ, আছে। আর উনি রাত্রে 12টার পর গোসল করতে যায়। ওই তাবিজ দেওয়ার পরেও হ্যাঁ, কি? তাবিজ দেওয়ার পরও। আচ্ছা। তো মানে আমার দাদু তখন বেঁচে ছিল। তো দাদু আসলো, দাদু অনেক কিছু ইয়ে করলো। তো দাদু বলতে ঠিক আছে, তাহলে ও আমার সাথে থাকবে। তো দাদুর সাথে থাকতো। হঠাৎ 2-3 দিন পর উনি মানে মানে গোসল করতে যায়। তো ওই সময় আবার আমার ছোট চাচা আসে, ভাইয়া আসে তাড়াতাড়ি করে। আসার পর তখন দেখি যে কি হয়েছে, তখন এরকম উপরে উঠে আমরা সবাই ফুপু আবার স্বাভাবিক দিনের বেলায়। এবং বটি তার হাতে নেই? না, নেই, মানে কিছু নেই, মানে একদম স্বাভাবিক। Okay. তো তারপর ওনাকে মানে অনেক কিছু করা, কিন্তু উনি মানে ঠিক হয় না। তো এরপর লাস্টের দিকে উনি আবার আমার সেই চাচার বাসায় চলে যায়। তো ওখানে গিয়ে সেম কাহিনী করে। কোথায় চলে যায়? মানে আমার সেই চাচার বাসায়, সেজু চাচার হ্যাঁ। বাসায় চলে যায়। ওনার বাসায় যাওয়ার পর 2-1 দিন ঠিক থাকে। পরে হঠাৎ দেখা যায় মানে চোখের ইশারায় ব্যাগ উঠে যায়, মানে মানে ব্যাগ উঠে যায়, না। মানে চোখের ইশারায়। কোনো কিছু ধরছে না, না, কোনো কিছু ধরছে না। শুধু তাকিয়ে থেকে? হ্যাঁ, মানে ওই সময় যে থাকবে মানে সে ফিল করতে পারবে মানে ওই জিনিসটা কি। আপনি দেখেছেন? হ্যাঁ, আমার চাচারা সবাই দেখছে এই জিনিসটা। ঠিক আছে, তো তখন বলছে না, মানে ওনাকে তো এইভাবে ঠিক করে দেন, ওনাকে ভালো একটা ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, এর ভিতরে আমার দাদু মারা যায় 2000 সালে, মানে মারা যায়। মানে এরকম আমার 2-3 বছর 4 বছর তো অনেক মানে সফর করতে করতে পরে আমার দাদু মারা যায়। তো দাদু মারা যাওয়ার পর মানে ফুপু তো মানে ওখানে যেতে পারে, দাদু মারা গেছে। তো ওই সময় ওনার তাবিজটা আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই সময় তো এই জিনিসটা তখন কারো মানে ইয়ে ছিল না, মাথায় আসে না। না, স্মরণ ছিল না। তো নষ্ট হয়ে যায়। পরে ফুপুরে আবার ওরকম শুরু হয়ে যায়। মানে আমরা ঘুমাইতে পারি, মানে ঘুমালে একটা টেনশন কাজ করে যে এখনই মনে আসলো বা এটা হলো, মানে ফজর আজান কেন দিচ্ছে না। মানে ফজর আজান দিলে একটু শান্তি পেতাম যে না, রাতটা পার হয়ে গেছে। ঠিক আছে, মানে ফজর আজান দিচ্ছে না কেন, মানে আমরা সবাই মানে খুব টেনশন থাকতাম। আর আপনার ছোট ভাইটা সে কার কাছে থাকতো? আম্মুর কাছে থাকতাম, আচ্ছা, মানে আম্মুকে ছাড়তো না, সবসময় আম্মুর কাছে থাকতো। তো তারপর তো ওনাদের মানে মানে যে জিনিসগুলো ছিল, তো মানে ওই যে ওদের যে ছিল, তো উনি বললো যে একটা মেয়ের আত্মা আছে, আর ওই যে 3-4টা হয়ে যত মানে ওনাকে ধরছে, এই জন্য ওনাকে মানে ইয়ে করা যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। তো লাস্ট পর্যন্ত জিনিসটা এরকম হলো যে উনি যতদিন বেঁচে থাকবে তাবিজগুলো খুলতে পারবে না, আর মৃত্যুর আগ পর্যন্ত মানে মানে কোনো হাসপাতালে যেতে পারবে না, মরা মানুষ দেখতে পারবে না, এটা মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, মানে এই জিনিসটা ঠিক আর হবে না। এবং শেষ পর্যন্ত কি তাই ছিল এভাবেই? হ্যাঁ, এখন পর্যন্ত এরকমই আছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানে মানে ফুপু আমার মানে উনাকে যখন মানে ধরার পর খালি একটা বলতে যে তোমাদের বংশে কেউ থাকবে না, আমি সবাইকে নিয়ে যাবো। আপনার ছোট ভাইয়ের প্রতি এখনো কি ওনার সেই মাঝে মাঝে হ্যাঁ। যে আক্রোশ, ওটা এখনো আছে। তো আমার ছোট ভাইয়ের দিকে মানে এখন জিনিসটা মানে উনি আসলে আমার ছোট ভাই সামনে থাকে না, আর আমরা কেউ সামনে থাকি না ওনার। মানে ওনাকে দেখলে কেমন যদি মানে একটা ভয় লাগে, মানে ভিতর থেকে ফিল করে। রূপ পরিবর্তন তার যে হয়েছে। অমানসিক শক্তিটা ভর করে তার উপরে, মানে ওই শক্তির সামনে তো আসলে কেউ দাঁড়াতে পারবে না। আর এই শক্তিগুলো না যখন খুব আপন মানুষদের উপর যায় ভর করে না,
তখন মনে কর আরো বেশি অসহায় লাগে। তখন এই সিচুয়েশনে না তুই ফেলতে পারবি না তুই সাথে রাখতে পারবি, এমন একটা সিচুয়েশন হয়ে যায়। তবে সামু ভাইয়ের গল্প শুনে আমি একটা জিনিসটা ইয়ে করলাম যে এতদিন পর্যন্ত ডরে যত স্টোরিজ শুনেছি, যত এই ধরনের পজেসিভ এর ব্যাপারগুলো শুনেছি যে পজেস করা হয়েছে, আমার মনে হয় দিস ওয়ান ইজ দ্য মোস্ট অথেন্টিক। হ্যাঁ, অথেন্টিক কোন হিসাবে বললাম যে এই যে গায়ের জোর বেড়ে যাওয়াটা, ঠিক আছে, এবং সময়ের মতন হঠাৎ করে একটা কিছু হওয়া আবার নর্মাল পজিশনে পৌঁছে যাওয়া, বিশেষত পজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। যখন ভর করা হয় তখন কিন্তু একটা জিনিস সারাক্ষণ ভর করে থাকে না, সে যায় আসে যায় আসে, দুর্বল মুহূর্তগুলো খুঁজে বের করার চেষ্টা করে। হ্যাঁ, তো ইট সিমস লাইক দ্যাট। তো সামু ভাই, এটাই এরকম আর কোন ঘটনা কি আপনার জীবনে আছে? হ্যাঁ, 4-5 মাস আগে আগে তো আমার মেজো ভাই উনি ঢাকার বাইরে থেকে আসে, তো উনার একটা ছেলে আছে। তো ওই যে বলছিল যে আমাদের কাউকে ঠিক মতন ইয়ে করতে দেবে, বংশের কাউকে থাকতে দিবে, রাখবে না আর কি। হ্যাঁ, তো আমার ভাই আসে, মেজো ভাই, তো সুন্দর রাত্রেবেলা আসে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়। এটা 5-6 মাস আগের ঘটনা। তো ঘুমানোর সময় ও স্বপ্ন দেখতেছে ওর ছেলেকে কে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঘুমের ভিতরে কে স্বপ্ন দেখছে? ওর ছেলেকে। হ্যাঁ, আমার মেজো ভাই স্বপ্ন দেখছে তার ছেলেকে কেউ নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। তো ওই ঘুমের ভিতরে ও ওর ছেলে গলা চিপ দিত নিজে, ঘুমের ভিতরে। তো ভাবি এই জিনিসটা দেখে ভাবি অনেকবার ওকে ডাক দেওয়ার চেষ্টা করছে, বাট ওর তখন সেন্স নেই। তো সেন্স নেই, তো ভাবি একসময় চিৎকার মারে, এই রাত্রে 12:20 বা 12:30 বাজে। তো অনেক টায়ার্ড ছিল, ঘুমে গেছে। তো ভাবি চিৎকার করে, তো আমরা সবাই চলে আসি, গিয়ে আমার ভাইয়ের ছেলের দিকে আমরা তাকাইতে পারি না। আপনারা যে কি অবস্থা দেখছেন, ওর চোখ গুলা পুরো লাল হয়ে রয়েছে, দেখার মতন না। তার নিজের ছেলের গলা কি তখন? না, ততক্ষণ ছিল না। ওই ভাবি চিৎকার মারে তখন ও লাফ দিয়ে উঠছে, কিন্তু তার রেশটা কাটেনি আর কি। না, ততক্ষণে ইয়েটা হয়নি। পরে 2-1 দিন পর এই জিনিসটা আমার আব্বুর উপরে গিয়ে এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, আব্বু নামাজ পড়তে পারে না। আব্বু খালি এক কথা বলে, আমাকে ডিস্টার্ব করতেছে, আমি নামাজ পড়তে পারতেছি না। কিরকম ডিস্টার্ব করছে? মনে হচ্ছে ওনার পাশে কেউ দাঁড়াইছে, বা ওনাকে ধাক্কা দিচ্ছে, বা ওনার আশেপাশে থেকে কেউ যাচ্ছে। ঠিক আছে, উনি নামাজ পড়তে পারছে না, কোনো একটা কিছুর এক্সিস্টেন্স উনি টের পাচ্ছেন আর কি সারাক্ষণ। তো এরকম ডেকিং করতে করতে সেম একই ঘটনা, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি না। আচ্ছা, কি করবো এখানে আব্বুর এই অবস্থা। মেজো ভাই কি তখন আবার নর্মাল? হ্যাঁ, মেজো ভাই নর্মাল দিকে চলে আসছে, মেজো ভাই তখন নর্মাল। ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা আব্বুর উপরে গিয়ে এফেক্ট করছে। কারণ কি ওকে যখন ডাকা তখন আব্বু সবার আগে যায় যে ওকে ধরে, রাত্রেবেলা। তো এই জিনিসটা আব্বুর উপরে এফেক্ট করে। there was a transfer, খুব লিমিটেড একটা সময়ের মধ্যে। করেছিস উনার যে ফুপুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে উনিও প্রথম এগিয়ে গিয়েছিল, ওই ছায়াটা আপনি দেখছেন যে ঢুকে গেছে এখান, তখন আপনার ভাই, তারপর আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনার বাবা এগিয়ে গেছে, এখানে আবার ট্রান্সফারিং ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। সে জাস্ট বডিগুলোকে ইউজ করতেছে ভেহিকল হিসেবে। ওকে, তারপর ওখানে একজন হুজুর আছেন, তো ওনার কাছে নিয়ে যাই। তো উনি বলে যে আপনি যখন ওখানে যখন গিয়েছেন আপনার ছেলেকে ধরতে, তো ওই জিনিসটাই আপনার ছেলেকে আপনাকে এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে। আর ওই বাসায় রাত্রেবেলা ঘুমানো গেলে দেখা যায় আমার পিছে যে পিছে একটা ছাদ আছে বিল্ডিং এ, তো ওখানে একটা নুপুরে একটা আওয়াজ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। সেই এখনো? হ্যাঁ, এখনো। এটা তো ওই বাসাটা না, এখন আমরা রিসেন্ট যেখানে আছি। আচ্ছা, ঠিক আছে। তো ওখানে রাত্রেবেলাতে প্রায় সময় রাত্রে 2টা-3টা বাজে নুপুরের শব্দ পাওয়া যায়। তো জিনিসটা আমরা এত করতাম না, যে পাওয়া যায়, ভাবিও পাইছে, আমিও পেতাম, তারপরে আমার বড় ভাই পাইতো। ঠিক আছে, তা আমরা জিনিসটা হতেই পারে রাত্রেবেলা, কিন্তু এত রাত্রেবেলা তো হওয়ার কথা না। এই জিনিসটা তখন মুরব্বীটা বলে যে আপনাদের ওই জিনিসগুলো মিলে আপনাদের এখানে আবার এফেক্ট করতেছে। তার ওই আপনার কুকুর উপরে যেটা ছিল সেটাই কোনো একভাবে আপনার মেজো ভাইয়ের মধ্যে আসে, এবং সেটাই আপনার বাবাকে ডিস্টার্ব করছে, এবং সেটার কারণেই ওই নুপুরের শব্দটা আপনারা পাচ্ছেন। ওই জিনিসটাই তো, ওটা মানুষগুলোই টার্গেট হয়ে গেছে। যেটা সে বলেছিল যে পরিবারের সবাই, সে বলছে যে আমাদের বংশ রাখবে না। আচ্ছা, তো এর ভিতরে আমার বড়টা মারা যায়। আমার একটা কাজিন ছিল, আমার চাচু বোন, সে হঠাৎ মারা যায়। কিভাবে? কত বছর বয়স? ওর বয়স হবে 21। ঠিক আছে, হঠাৎ হঠাৎ কোনো অসুখ, স্ট্রোক? না, কিছু না, মেডিকেলে ট্রিটমেন্ট করা হয়েছে, কোন রোগ নেই, কিছু নর্মালি 1 মাসের ভিতরে অসুস্থ হয়ে যায়, সে বিছানায় পড়ে এর ভিতরে। ওকে, তো সেটার এখন আমি এই ফ্যামিলির ইয়েটা চিন্তা করছি, এনভায়রনমেন্ট, টেনশনটা চিন্তা করছে প্রতিনিয়ত, প্রতিদিন 24 আওয়ার্স, একটা উৎকণ্ঠার মধ্যে সময় কাটতেছে, এবং ভীতিকর একটা পরিবেশের মধ্যে সময় কাটতেছে, যেটা তোর নিস্তার নাই। তুই বাইরে যদি এই ধরনের ঝামেলা থাকে, ওকে আমি চলে যেতে পারবো, বাসায় গেলে তো আমি মুক্ত,
তোর বাসায় যদি এই ঘটনা থাকে, তুই তো ঘুরে ফিরে যেখানেই যাস না কেন, ঘুরে ফিরে তো এখানেই আসতে হবে তোর। মাই গড, পজিশন এভাবে এত মানে ট্রান্সফারেবল অবস্থানে আগে কখনো শুনিনি। তো এটা নিয়ে এরকম আপনারা কখনো কোন রকম ইনভেস্টিগেশন করার চেষ্টা করেননি, কেন এটা হচ্ছে কি জন্য? না, অনেক চেষ্টা করা হয়েছে, কারণ কি আমাদের এখানে মানে বড় হুজুর তারপরে আরো যিনারা ছিলেন, তো ওনারাই আমাদের বলছে যে আপনাদের এইভাবেই মানে সাপোর্ট করতে হবে, এইটা সাফার করতেই হবে আপনাদের সবসময়, প্রতিকার নেই। না। আপনার ফুপু এখন কোথায় থাকেন? উনি এখন আমার বড় ফুপুর আসে, আচ্ছা, মানে ওনাদের সাথে থাকে। এবং উনি কি স্টিল এখনো সেই অ্যাবনর্মালিটিটা ওনার মধ্যে দেখা যায়? উনি নর্মাল থাকে যেরকম, ওই যে ওনার মানে ওই রাত্রে 12:30 পর গোসল করতে যায়, ওই অভ্যাসগুলো এখনো আছে, মানে একদম সোজা হয়ে শুয়ে থাকে বুকে হাত দিয়ে, মানে এই জিনিসগুলো এখন আছে। উনি কাত হয়ে শুবেন না, সোজা হয়ে শুয়ে থাকবে, আপনি যত বলবেন সে কাত হবেন। মানে আপনি ঘুমে যখন ওনাকে যখন ডাক দিবেন, যখন চোখটা খুলবেন, ওনার চোখটা মানে আপনি চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে মানে জিনিসটা কি দেখতেছি আমি। আপনার এই ফুপুর পরিবর্তনগুলো তো হচ্ছে ওই দিন যেই দিন থেকে আপনি দেখলেন ছায়াটা ঢুকলো, এরপর থেকে এই ধরনের পরিবর্তন। আচ্ছা, এই সময়ের মধ্যে এতদিনে আপনি কি ওই জিনিসটাকে আর দেখেছেন? আপনি দুবার দেখেছেন? হ্যাঁ, দুবার দেখেছি। এরপরে আর কখনো দেখেছেন? এরপরে কোনো সময় দেখিনি, বাট মানে স্বপ্নের ভিতরে এই জিনিসটা আমার থাকে, মানে স্বপ্নের ভিতরে আমার 2-3 মাস পর মানে স্বপ্নের ভিতরে আমার আসে। আপনাকে কি কোনো কিছু বলার চেষ্টা করে? না, মানে জিনিসটা কিছু কি বাস্তবে হয় না, বাস্তবে মানে ওরকম ভাবে হয় না, তবে দেখা যায় মানে আমি স্বপ্নে যা দেখি, দেখা যায় কদিন পর আমার ফ্যামিলিতে কোনো না কোনো একটা ঘটনা ঘটে। আমি সকালবেলা আম্মুকে বলি, আম্মু আমি ওই বাড়িতে এই স্বপ্নটা আমি আবার দেখলাম, কিন্তু আমি অন্যভাবে দেখলাম যে এরকম মানে। আর ওই বাসায় একটা মানে মজার ব্যাপার হচ্ছে, ওয়াশরুমে কখনো লাইট জ্বলতো না। কেন? এটা আমরা কখনো জানতাম না। এমনও হতে পারে কোনো ইলেকট্রিক, না, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম, শুধু ওই ওয়াশরুমটাই। মানে আমি এখন যদি লাইট লাগাই আধা ঘন্টা পর ফিউজ হয়ে যায়। আচ্ছা, লাইটটা জ্বলে তারপর কিছু সময়, মানে সন্ধ্যার পর থাকে না। এটা তো এমনও হতে পারে ওই লাইনটাতে ভোল্টেজের পরিমাণটা খুব বেশি আছে বা অন্য কিছু শর্ট সার্কিট থেকে। না, এরকম কোনো প্রবলেম নেই। আপনারা টেস্ট করেছেন? হ্যাঁ, কারণ সারাদিন জ্বলে, সন্ধ্যা কেন মানে একটা তো মানে ব্যাপার থাকে, দুপুরে বা মানে সকালে যেকোনো একটা টাইম তো থাকে, কিন্তু সন্ধ্যার পর জ্বলে না, ওদিকে লাইট কাটা। আচ্ছা, একটু আগে উনি যেটা স্বপ্নের কথা বলছিল, যে উনি স্বপ্ন যেটা দেখতে পায় যে দেখা গেছে কিছুদিন পরে এরকমই কিছু একটা হয়ে যায়, তো আমার মনে হয় এই ঘটনা এই ধরনের কিছু অনেকের মধ্যেই কম বেশি হতে পারে। লাইক আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি, যে আমি যদি কখনো মানে স্বপ্নে খুব ভয়ঙ্কর কোনো কিছু দেখি, আমি গত 5-6 বছর যাবৎ সেটা আমি দেখে যাচ্ছি, যে এর কিছুদিন পরেই হয় আমার ফ্যামিলি কিংবা আমার আশেপাশে কিংবা আমার ক্লোজ কোন সার্কেলের মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা হচ্ছে, কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে। এবং স্বপ্নগুলো যখন দেখি, বিলিভ মি, খুবই ভয়ঙ্কর ধরনের স্বপ্ন আমি দেখি। এমন স্বপ্ন দেখে অনেক সময় উঠে বসে থাকতে হয়। আমি বুঝতে পারি, আমি টের পাই যখন আমি এই ধরনের স্বপ্নগুলো দেখা শুরু করি, মনে কর 3-4 দিন দেখছি, তখন জাস্ট আমার কাউন্টডাউন শুরু হয়ে যায়, হয়তো বা কিছু একটা ঘটতে যাচ্ছে। জাস্ট আমার একজন খুব কাছের একজন মানুষ মারা গিয়েছিল, তার মারা যাওয়ার প্রায় 1-1.5 মাস আগে থেকে আমি বিভিন্ন ধরনের অদ্ভুত স্বপ্ন আমি দেখেছি। তাকে নিয়ে কি কখনো সে ছিল, কখনো সে ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল, আমার ভেতর থেকে ফিল হচ্ছিল কিছু একটা ঘটবে, হয় আমার সাথে ঘটবে কিংবা আমার সারাউন্ডিং এ ঘটবে। কিন্তু আমি গত 5-6 বছর যাবত দেখছি যে আমার সারাউন্ডিং এ ঘটছে ঘটনাগুলো। স্বপ্নে অনেক ধরনের ইন্ডিকেশন আসে, ব্রেনের অনেক রকম খেলায় অনেক রকম স্বপ্ন দেখায়, বাট কিছু কিছু স্বপ্ন থাকে আবার ডিরেক্ট নোটিফিকেশনস যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেমনটা সুবর্ণের ক্ষেত্রে ঘটছে, ইভেন সামুভাইয়ের ক্ষেত্রেও কিছুটা ঘটেছে। সামুভাইয়ের স্বপ্নগুলো থেকে এই ধরনের ডিরেক্ট কোনো ইন্ডিকেশন ছিল কখনো যে কিছু হতে পারে? না, মানে স্বপ্নগুলো মানে আমি যখন মানে প্রায় সময় দেখা যায় মানে শনিবারের দিন মানে আমার মানে ওই স্বপ্নগুলো আমি দেখি আর কি। আচ্ছা, শনিবারের দিনই তো বোধহয় একটা ঘটনা আপনার লাইফে ঘটেছিল? হ্যাঁ, শনিবারের দিনই। মানে যখন দোলনা থেকে পড়ে গিয়েছিলেন কি শনিবারে? না, শনিবার দিন থেকে মানে আমার ঘটনা শুরু হয়। আচ্ছা, ওকে। তো ঘুরে ফিরে সেই শনিবার দিনেই আপনার মূলত দেখা যাচ্ছে যে আপনি স্বপ্নগুলো দেখলে ওই শনিবারেই দেখছেন। তো জিনিসগুলো ওখান থেকে মানে শুরু হয়। আর আপনার ভাই যে সাইফ, যার কথা বললেন, সে কি এখন কমপ্লিটলি ওকে? তার উপরে কোন রকম কোনো এফেক্ট হয় না? ওর উপরে কোনো এফেক্ট হয় না। ওকে। আর এবং এই পুরো আপনাদের ফ্যামিলির মধ্যে আপনিই দেখতে পেয়েছেন ছায়া আকারে, আপনি যেটা বললেন যে আমি যেটা দেখলাম যে যাদের উপরে পজিশন হয়েছে তাদের কথা যদি বাদ দিই, তাহলে কিন্তু সামু ভাই ছাড়া আর কেউ এত ক্লিয়ারলি দেখতে পায়নি। রাইট। সো এটা দুই ভাবে ধরা যায়। একটা হচ্ছে কোনো এক কারণে উনি দেখতে পাচ্ছে, তার ব্রেনের মিডিয়ামটা ওই দিক থেকে ভালো বা ওই দিক থেকে টাচ করেছে সে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে ওই জিনিসটা, ওটাকে আমি জিন বলবো নাকি আত্মা বলবো আমি জানি না, বাট সেই জিনিসটা কোনো এক কারণে আপনার সামনে নিজেকে শো করে। সেটা কেন?
অন্য কেউ যেহেতু ওই ছায়াটা দেখতে পায়নি, যেটা আপনার বুকুর ভিতরে চলে যায়, সেই ছায়াটা অন্য কেউ যেহেতু দেখতে পায়নি, উনি কেন দেখতে পাবেন? এটাই হচ্ছে প্রশ্ন। তার মানে কি এই নয় যে সেই ছায়াটা চাচ্ছে যে ও আমাকে দেখুক? অবশ্যই ছায়াটা চাচ্ছে সে দেখুক, তাই না? কারণ তার নিশ্চয়ই এমন কিছু দেখার ইচ্ছা নেই, আছে কি? না, আমার এরকম আই থিঙ্ক আমার মনে হয় না সুস্থ কারোর এই ধরনের কিছু দেখার ইচ্ছা থাকবে। আর কোন ধরনের কোনো কিছু কি শামু ভাই আপনার লাইফে ঘটেছে বা আপনি জানেন? না, এখন মানে এই জিনিসটা তো আমাদের এখনো মানে এটা আপনারা স্টিল এটার মধ্যে আছেন আর কি, এক একটা আতঙ্কের মধ্যে এক একটা দিন পার করছেন। মানে কখন কি হয় আসলে পুরোটাই তো ঘটনা, প্রত্যেকটা দিনই ঘটনা। এক্স্যাক্টলি, প্রত্যেকটা দিনই ঘটনার ভিতরে যাচ্ছে। এবং আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ঘটনা হঠাৎ একবার ঘটলে কত সিরিয়াস প্যাটার্ন থাকে, অথচ আমি জাস্ট চিন্তা করছি যে শামু ভাই কত ইজিলি বলে গেল ব্যাপারগুলো, এখনো ঘটছে, মানে কতটা অভ্যস্ত হয়ে গেলে এই অবস্থানটাতে আসতে হয়। তার মানে কোন পর্যায়ের টেনশন সে করে ফেলেছে, যে কারণে এখন তার কাছে এটা খুব সিম্পল রুটিন হয়ে গেছে যে এটা হতে পারে। ওকে দেন, আমি মনে হয় যেটা বলেছিলাম সেটা কি কিছুটা হলেও সত্য হয়েছে? সুমন, না কিছুটা না, আমার মনে হয় পুরোটাই সত্য হয়েছে। আমি জানি না এখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, কিচ্ছু নেই, কিন্তু ওই যে ঘরের মধ্যে যে জিনিসটা নিয়ে বাস করা, এটার চিন্তাটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এই স্টোরিটার। সবচেয়ে ভয়ঙ্কর যে গল্পগুলো, সেগুলো আসলে বলার জন্য কেউ বেঁচে থাকে না। ভয়ঙ্কর সেটা আমরা জানতে পারি না, সেটা জানা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর আমরা জানি না। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে ফিল হয়, আমি মনে করি যে এই জিনিসগুলো সবার পক্ষে দেখা সম্ভব না। কিছু কিছু মানুষের ব্রেইন ফ্রিকোয়েন্সি প্যাটার্নই থাকে এরকম যে তাদের সামনে এই জিনিসগুলো পড়ে। অনেকে ঠিক ওই জায়গায় ওই স্পটে থেকে কিছুই টের পাবে না, বাট অনেকে টের পাচ্ছে। ওকে, আসলে আর বলার কিছু নাই, মানে প্রতিদিন সবসময় ডরের সাথে বসবাস আর কি, আমাদের চেয়ে বেশি। আর আমি একটা জিনিস আজকে অবাক হয়ে খেয়াল করলাম, বুঝছিস, যে আমরা সবসময় কখনোই মোস্ট অফ দ্য টাইমে আমরা বাইরে থাকি, চার দেওয়ালের মাঝে কখনোই থাকি না, বাট আমার কনসেন্ট্রেশন কখনো ব্রেক হয় না, আমি তাকিয়ে থাকি যে গল্প বলছে তার দিকে। অথচ আজকে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে চারিদিকে নড়ে উঠতে পারে এমন কিছু নেই, বা কেউ চলে আসার চান্স খুবই কম, অথচ বারবার আমার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে। এটা ঘোরার কথাই, কারণ আমরা যেই জায়গার মধ্যে আছি, যেই ঘরের মধ্যে আছি, এই ঘরে আসলে মানুষ নড়াচড়া করে না সাধারণত। রাইট, যখনই নড়াচড়া করে সেটা অন্য কিছু হয়ে যায়। এখন নিশ্চয়ই মনে করছে আমরা আজকে কেন এই লাশ ঘরের মধ্যে আছি, এটা খুব স্বাভাবিক। এখানে যারা আছেন কিংবা রেডিওতে যারা শুনবে, সবাই কিন্তু এটা জানতে চাইবে যে কেন আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। সেটার জন্য মনে হয় একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করাই বেটার। তবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, পুরো খবর পেয়ে হুট করে চলে আসিনি। কিছু ইন্টার্ন ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, ইভেন কিছু এক্সপেরিয়েন্সড লোকজনের সাথে আমাদের কথা হয়েছে। এবং কি কথা হয়েছে, আসলে পেছনের ঘটনাটা কি, সেটা আপনারা জানবেন। আপাতত আমাদের সঙ্গে একজন আছেন, তিনি হচ্ছেন বেবি আপা। চল আমরা ওনার স্টোরিটা শুনি আগে, তারপরে আমরা এখানকার লাশ ঘরের ঘটনাটা বলি। ওকে আপু, তাহলে আপনি আপনার পরিচয়টা একটু ছোট্ট করে দিন। আমি বেবি আপা, আমি কচিকাচার অবৈতনিক স্কুল, ওটাতে টিচারে করি, যেখানে পথ শিশুদের পড়ানো হয়। এটা কোথায় স্কুলটা? এটা গ্যান্ডারিয়ার মনিজা স্কুল, ওটার আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মানে আপনার বাসা তো ওখানেই নাকি? হ্যাঁ, আমার বাসাটা জুড়াইনে, কবরস্থানের কাছাকাছি। আচ্ছা, আপনার বাসাই কবরস্থানের কাছাকাছি? কাছাকাছি, মানে জানলাটা খুললে পরে কবর দেখা যায়। মাই গুডনেস, দ্যাটস গ্রেট। অনেকেই ওখানে কিন্তু থাকতে পারবে না, মানসিকভাবে একটু ভয় পাবে। আমরা একটা যে ঘটনা ডট টিমের কাছে শুনছিলাম যে আপনাদের বাসার কাজের মেয়ে নিয়ে কিছু একটা ঘটনা, না রেহান? হ্যাঁ, এমন একটা ঘটনা আছে। তাই সেটা একটু জানি তো, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছে এটা। আমার আম্মা মারা গেছে 2009। ঘটনাটা এমন ছিল যে আমার মা বেঁচে ছিল তখন। আচ্ছা। তো মা মসজিদে নামাজ পড়তে যেত বাইতুল মোকাররম, ওখান থেকে ফেরার পথে রাস্তায় মেয়েটাকে কুড়ায় পায়। আচ্ছা, রাস্তায় একটা মেয়ে পায়। হ্যাঁ, কাঁদতেছিল। তো মা জিজ্ঞেস করছে, কিরে কাঁদছিস কেন? বলে কি, আমি অনেকদিন 3-4 দিন খাই না কোনো খাবার, আমার গায়ে কোনো জন নাই, আর আমারে কেউ তার সাথে নিতে চায় না, অচেনা বললা। মেয়েটার বয়স কত? এই কত হবে, 10-12 বা 15 এরকম। তো বাসায় নিয়ে আসছি, থাকতেছে প্রায় বেশ সপ্তাহখানেক হয়েছে। তো তারপর আমার আম্মা এই বাজারে ব্যাগ ছাদে ধুয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে আসতে বলছে। তখন সময়টা ছিল মাগরিবের আজান দিবে এই টাইম। তো এই টাইমটা গ্রামের মানুষরা বা শহরের মানে বুড়ারা বলে এই টাইমটা ঘর থেকে বের হইতে হয় না, মেয়ে ছেলে যেই হোক। এই টাইমটার পরে প্রহরের কথা বলছিলাম না শুনুন, তো বলছে যে এই টাইমটা বাইরে যেতে হয় না, কিন্তু ওই টাইমটাতেই ছাদে গেছে বাজারে ব্যাগটা আনতে। তো ওইটার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ,
ওইটার ডালাটা আমার ছাদের উপরে পড়ছে। আচ্ছা, ওইখানে পড়ছে, তো ওইখানেই মানে দেয়ালের উপরে ব্যাগটা দেয়া ও আনতে গেছে, ওর চুলটা ছাড়া ছিল। আর ওর গলায় একটা বড় তাবিজ ছিল, কিসের এটা আমরা জানি না কেউ। তো ও ছাদ থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, আমি আর আমার ভাস্তি দুজন দাঁড়ায় আসছি বারান্দায়। ওর কোচরে দেখি অনেকগুলা মটর, প্রায় আধা কেজির মতো হবে। তো কিরে হাসি, তুই কি বাজারে পয়সা চুরি করছিস? বলে কি না। তো মটর পালি কোথায়? বলে কি ছাদ থেকে আনছি। তো তখন হয়তো অত কিছু ভাবি নাই, মানে মটর খাবো এটা আর কি। দুজনেই ভাস্তি আমি দুজনেই 2 মুঠ নিলাম। নেওয়ার পরে ও সুলতানাও খাইতেছে, আমিও খাইতেছি। খাওয়ার পরে ও ঘরে গেছি। তো ঘরে ভাবির মুখোমুখি হয়েছে। ভাবি বলে কি তোর কচুরি কি? বলে কি দেখানো যাবে না। আচ্ছা, একটু অন্যরকম কণ্ঠ, কেমন জানি, দেখানো যাবে না। তখন ভাবি বলছে যে নিশ্চয়ই কোনো চুরি করা জিনিস, তাহলে আমি দেখবই। তো এরকম জেদ করাতে ও খুব শক্ত করে ধরে রাখছে। তো ভাবি যখন খুব জোরাজুরি করছে, ও পুরাটা ছাইড়া দিচ্ছে কোচরটা। ছাড়ার পরে কোচর থেকে সারা ঘর, ওই যে মাটির গুঁড়া, যেমন বিল্ডিং ভাঙলে যেমন গুঁড়াগুলি হয়, ওই গুঁড়া দিয়ে ছড়ায় গেছে। ছড়ানোর পর ভাবি খুব রাগ করতেছে যে কি করলি তুই, এই জায়গাটা নোংরা করলি। আচ্ছা, ওই কোচর থেকেই তো আপনারা মটর নিচ্ছেন? হ্যাঁ, ওই মটরটা আমরা বারান্দায় খাইতেছি, যে ভাবির ওই যে মানে ওটা আপনারা অলরেডি খাচ্ছেন, আর ওইটা খুলে পড়ার পরে দেখা যাচ্ছে মাটির গুঁড়ো। হ্যাঁ, মাটির গুঁড়ো। তখন ওই যে আরেকটা বিষয় একটু জানি, যে এখানে ছাদের মধ্যে কি এই ধরনের কোনো কিছু কংক্রিট? না না না, আশেপাশে এই ধরনের কোনো কিচ্ছুই নাই। আচ্ছা। তো মটরটা যখন আমরা মুঠায় নিছি, তখন গরম গরম ভাব, মানে টাটকা একদম, মানে মাত্র ভাজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো যে ভাবির সাথে ওর কথা হইতেছে, এটা শুনে আমার ভাস্তি সুলতানা আর আমি দুজনেই দৌড়ে আসছি। ভাবি কি হয়েছে? বলে কি দেখ ঘরে কি করলো। দেখি অনেকগুলা মাটির গুঁড়া ছড়ায় ছিটায় আছে। আচ্ছা। তারপরে বলে কি দেখ কি করছে। কয় কি? ভাবি বলতেছে কিরে তুই কি করলি এটা? কয় কই আমি মাটির গুঁড়া ফালাই নাই তো, আমি ফালাইছি মটর ভাজা। আমি বলি কি ভাবি, ও তো আমাদেরকে মটর ভাজাই দিয়ে আসলো। বলে দেখ তোদেরকে মটর দিল আর ঘরে এসে এই গুঁড়াগুলি ফালাইলো। আমি সিনা ও তো কোচর থেকেই দিল। যখন এই কথা বলছে আমরা দুইজন ভয় পেয়ে গেছি, তখন মুখে আঙ্গুল দিয়া বমি করতেছি দুজন ভয়ে, যে কি খাইলাম, এখন যদি মারা যাই। তার কারণ কি এটা ভূতের জিনিস। ভর সন্ধ্যা, মা বলতেছে যে কেন ও সন্ধ্যাবেলা গেল এটা আনতে, রাগ করতেছে, এই ছাদের থেকে কি করে আসলো কে জানে, এরকম বলতেছে। তো কি করছে, একদম মানে রাগ কইরা বারান্দায় বসে আসছি। বৈশা থাকার পর হঠাৎ দেখি ও এপাশ ওপাশ করে ঘুরতেছে আর কাঁদতেছে, যে না আমি আর করবো না, আর যাবো না। তো এটা শুনে আমি বাইরে আসছি। আইসা আমি বলি কাই হাসি, তুমি এমন করো কি জন্য? দেখি কি ওর হাতে পিঠে মানে বড় বড় ওই যে লাঠি দিয়ে পিটাইলে যেমন দাগ পড়ে, এমন দাগ পড়তেছে। কিন্তু ও বলতেছে আমি আর যাবো না, আর করবো না। তো পাশ থেকে ফিস ফিস করে কেমন একটা কথা আসতেছে, ওর যে কথা বলতেছে ওর কণ্ঠটা না। কেন গেলি ছাদে, কেন গেলি? তোরে মানা করছি না যে এই টাইমে তুই কখনো বের হবি না, ছাদে তুই তোর তাবিজ ফালাই আসছিস, এরম বলতেছে। তা আমি বলি কি হয়েছে হাসি? বলে কি না আমার নাম হাসি না, আমার নাম মালতী আর কাঞ্চন। আমরা ছাদে বসা ছিলাম, ও তো নিচে আসছে, ওই বাজারে ব্যাগ নিতে গেছিল উপরে। এখানে ঠিক আম্মা ওই টাইমে আসছে। আইসা বলে হ্যাঁ আমি পাঠাইছিলাম। তো বলতেছে যে এরকম সন্ধ্যাবেলা ওরে পাঠানো ঠিক হয় নাই, ও তার মধ্যে আবার চুল ছাড়া। আম্মা বলে নিশ্চয়ই, আম্মা তো নামাজ টামাজ পরে, উনি বুঝছে যে একটা কোনো ঘটনা ওর সাথে হয়েছে। তা হওয়ার পর আমার মেজো ভাই আবার ঘরে ছিল, সে একটু মানে কি ধরনের মানে দুষ্টামি করে আসছে যে কিরে তোর আবার ভূত টুত ধরলো নাকি। আইসা দাঁড়া, তোর ভূত ছুটাইতেছি, তুই কাজ করতে হইবে, জন্য বুগলামি ধরছিস। সে 2টা শুকনা মরিচ পুরা নিয়ে আসছে, নাকের কাছে ধরছে। ধরার পর তোর একদম বিদগুটে একটা চেহারা, কণ্ঠটা কেমন এরকম করে বলতেছে এই তুই আমার সামনে আসবি না। ওই মুহূর্তে আমার মেজো ভাবি আসছে, তার চুলটা ছাড়া ছিল খুব বড় বড়, হাঁটুর কাছাকাছি। তারপর বলে কি ধরবো? চুলগুলি ধরে একদম হাতে পেঁচা একটা আছাড় দিব তোকে। এটা শোনার পর ভাবি একটু এই সম্বন্ধে জানতো, ভয় পেয়ে গেছি যে ওর মধ্যে মনে আবার সেই ভূতটা আসছে। এরকম ভাবতেছে যে আম্মা বলছে যে এই টাইমে সন্ধ্যায় ছাদে গেলে পরে এমন ঘটনা ঘটতে পারে। তো আমার দিকে তেড়ে আসতেছে। আমি বলছি যে ওর ভূত এখন ওর উপর ভর করছে, এরকম একটা কথা বলছি। তো ও বড় বড় চোখ করে লাল আমার দিকে আসতেছে, মানে গলা টিপা ধরবে এরকম ভাবে, হাতটা পজিশন না। তা আমি কি করছি, সোজা দৌড় দিছি। দৌড় দিয়ে দেখি মেজো ভাইয়ের ঘরের দরজা বন্ধ, সে ঘরে ঢুকছি। আরেক রুমে আসছি মায়ের ঘরে, সে নামাজ পড়বে হয়তো, ভিতর থেকে দরজা বন্ধ। তারপরে একটা পাশের ঘরে আসছি, সেটাও বন্ধ, আরেক ভাই ওই ঘরে থাকে। এখন আমি কোনো দিকে যাওয়ার রাস্তা পাইতেছি না। ও আমার দিকে হাতটা মনে হয় 1 হাত দূরে হবে, হাতটা ঠিক এইভাবে ধরছে যে আমার গলার দিকে ধরবে। তা আমি ভাবলাম কি যে আমি তো ভূত ছাড়াইতে অনেক লোককে দেখছি, এই আঙ্গুলের মধ্যে খুব করে ধরে, তা আমি একটু দেখি কি করা যায়, মানে নিজে বাঁচার জন্য, মরলে মরবো বাঁচলে বাঁচবো, ভূত তো আমাকে ধরবেই। তো আমি কি করছি, ওর দিকে দৌড়ায় গেছি, যায়া মানে আমার টার্গেট যে ওর হাতটা ধরবো। তো ধরছি, ওর বাম হাতটা ধরে ডান হাত দিয়ে খুব চেপে একদম ওই আঙ্গুলের নিচের জায়গাটা ধরছি। ধরার পরে বলতেছে যে আমাকে ছাড়,
আমি তো জানি তোকে এখন কি করতাম বলা যায় না, কিন্তু এখন করব না। আমি তোর নাম জানছি, তোর নাম ফাতেমা। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম। এজন্য তোকে সম্মানটা দিলাম, তুই আমাকে ছাইরা দে। আমি কিচ্ছু করব না, আমি যেখানে ছিলাম ওইখানে যাব, কিন্তু ওর গলা থেকে একটা তাবিজ ছাদে ফালায় আসছে, ওইটা যদি ওর সাথে দেয় আমি এক্ষণ ছাইরা যাব। তা আমি বললাম ওইটা কে আনবে? আমার বলে কি তুই যা। আমি বলি কি ও আমি উপরে যাই আর তুমি আমার গলা টিপায় ধরো। তো আমি আর ছাড়তেছি না, ওরে ধইরা নিয়েই আমি ছাদে যাচ্ছি। যে ওই তাবিজটা অন্ধকার তো গুটগুটা, কিছু হাতে নেবো এটা আমার খেয়াল নাই, সব ঘরের দরজা বন্ধ। তারপরে খুঁজতে খুঁজতে পায়ের কাছে কি যেন একটা লাগলো, হাত দিলাম, হাত দিয়ে দেখি একটা লোহার মতো কেমন কি মনে হয়। তো উঠাই দেখি তাবিজ। ওই তাবিজটা নিয়ে আমি উঠাই করে ঘরে আসছি। আইসা আমি মেজো ভাইরে ডাকতেছি, মেজো ভাই ওর গলা থেকে যে তাবিজটা পড়ে গেছিল এটা দিলে ওর ভুট্টা ছাইরা যাবে, একটু দয়া করে দরজাটা খোলো, আমি ছাড়লে আমার ও মাইরা ফেলবে। তখন আমার আম্মা এসে দরজা খুলছে, খুলে বলে কি কেউ বের হবে না, ভয় পাইছে, তুই আমার কাছে দি। তাই দিছি আম্মার কাছে। আম্মা ওইটা একটা কালো সুতা দিয়ে ওর গলায় বাঁধতেছে, আমি কিন্তু ধরেই আছি আঙ্গুল। তো ধরার পরে আমার বলে আজকে তোকে ছাইরা দিলাম, তুই খুব সাবধানে থাকিস, তোকে এমন ধরা ধরবো তুই বাঁচতে পারবি না। হ্যাঁ, এই বইলা ও মানে আমার হাত থেকে, আমি হাত না ছাড়ার আগেই ও পড়ে গেল মাটিতে, মানে ওর শরীর থেকে গেল। আমার আম্মা ওটা দিয়ে দিল। এই তো ঘটনা। সে কিভাবে এসছে, মানে হঠাৎ করে কিভাবে ওই রাস্তায় কেন আসছে, কিভাবে আপনার আম্মা পেল? ঘটনা আসছে, এটা কি হয়েছিল আসলে? ও গ্রামের বাড়িতে ছিল। ওই যে যখন আমি কানে আঙ্গুলটা ধরলাম খুব করে, তখন বলছিল যে আমি তোর এখান থেকে ধরি নাই, ছাদ থেকে আসি নাই, আমি অনেক দূর থেকে আসছি। ওর নাম কাঞ্চন, আমার নাম মালতী। আমরা কৃষ্ণচূড়া গাছের ডালে বসা ছিলাম। এই ও গ্রামের বাড়িতে ছিল, সেইখানে ভর সন্ধ্যাবেলা যখন সবাই আজান দেয় চতুর্দিকে অজু করে ওর পুকুরটার কাছাকাছি একটা তাল গাছ ছিল, ওইখানে ছিলাম। তো ওরে দেখে খুব ভাল লাগছে, এই জন্য ওরে ধরছি। তো ধরার পরে ও নাকি ঘরে আসছে ওই অবস্থায়, অজু করাই, কিন্তু ওর কাঁধের উপর যখন বসা ছিল ঘরে আসছে। আইসা ছোট্ট একটা বাচ্চা ছিল, এই 3-4 মাস হবে, ও নিজেই গলা টিপে মারছে। টিপে মারার পর ও শাশুড়ি দেখছে, এটা দেখার পর রাত্রে কিছু বলে নাই। ও শাশুড়ি দেখেছে মানে মেয়েটা বিবাহিত ছিল? হ্যাঁ, মেয়েটা বিবাহিত ছিল। গ্রামের তো ছোটই বিয়ে দিয়ে দেয়, 12-13 বছর হলে বিয়ে দিয়ে দেয় আমার। তো শাশুড়ি দেখছে, কাউকে কিছু বলে নাই। সকাল হয়েছে পরে ওই ছেলেকে বলছে যার বউ, আর ছেলের বাপকে বলছে। ওরা কি করছে, পঞ্চায়েত থেকে মেয়েটাকে গ্রাম ছাড়া করছে, যে ওকে গ্রামে রাখা যাবে না, ও নিজের বাচ্চাকে মারছে, আমাদের ঘরে সবাইকে মারবে। তো পঞ্চায়েত ডেকে মেয়েটাকে বের করে দিছে। এই সেই মেয়েটা আমার মেয়ে রাস্তায়, আপনার মা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে? আচ্ছা, কুড়াই নিয়ে আসছে। আসলে একটা অদ্ভুত একটা বিষয়, মানে নিজের মেয়েকে মেরে ফেলেছে। হ্যাঁ। আচ্ছা বেবি আপা, আপনার কাছে আমার আরো একটা যেটা জানার আছে, রেহান আমরা দুজন শুনছিলাম যেটা যে ডট টিমের কাছে আপনার সন্তান, আপনার মেয়েকে নিয়ে হয়তো বা আপনি কিছু একটা ঝামেলার মধ্যে আছেন, তো সেইটা আসলে কি, সেইটা আমরা একটু জানতে চাই। সেটা হইতেছে যে হঠাৎ একদিন আমার মেয়ের খুব পেট ব্যথা, খুবই পেট ব্যথা। সে মানে এমন ভাবে কাতরাইতেছে যে তার জন্য আমি কিছু করতে পারতেছি না, ওর আব্বা বাসায় নেই। তো এরকম করার পর ওরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার যে ওষুধ দিল তাতেও কিছু হইল না। তো তখনই আমার বোন খবর দিছে যে তুই একা যখন, তাহলে ওরা আমার বাসায় নিয়ে আস। আমাদের বাসা থেকে মিরপুরে নিয়ে গেছি। ওইখানে আমার বোন বলল যে আমার মনে হয় পেট ব্যথাটা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, যেহেতু যাইতেছে না, এটা হয়তো কোনো বাতাস টাতাসের কিছু একটা ব্যাপার আছে। তো আমাদের পরিচিত একজন আছে, তাকে যদি ডাকি, সে দেখি কি বলে। তো তাকে ডাইকা পাঠানো হলো। সে আসছে, আয়সা বলে কি যে আপনার মেয়েকে আমি একটু দেখি। তো সে দেখলো, হাতে তার একটা কালো কাইথনের মতো কেমন একটা সুতা ছিল, ওটা দিয়ে আমার মেয়েকে মাপলো, হাত মাপলো, গা মাপলো, পা থেকে মাথা পর্যন্ত মেপে বলল কি ওরে মানে কালো জাদুর মতো একটা যে কথাটা আছে প্রচলিত, আমরা শুনি কিন্তু কখনো দেখি নাই, এর সাথে এটা হয়েছে। আচ্ছা। আর ওর গায়ের থেকে জামা থেকে কেটে নিছে। আচ্ছা। তা আমি বলি আমাদের বাসায় তো কেউ আসে না, বলে আসতে হবে না, এটা দূর থেকে নেওয়া যায়। আচ্ছা। তো জামা থেকে কেটে নিচ্ছে, নেওয়ার পরে ওর এই কাজটা করছে। ওর আর মিনিমাম হয়তো 5-6 মাস আছে, এই কটা দিনও বাঁচবে, ওর হায়াত শেষ হয়ে আসছে, ওকে বাঁচানো সম্ভব হবে না, এই কটা দিন আসছে। তো আমি খুব কান্নাকাটি করে, একটা মাত্র বাচ্চা, খুব কান্নাকাটি করে পা জড়ায় ধরলাম যে কি করা যায়, আপনি ওরে না কিছু করে যাইতে পারবেন না, যেহেতু বলছেন, আমি জানতাম না, সেটা অন্য ছিল, মরে গেলে মরে যাইতো, কিন্তু এখন তো আপনাকে ছাড়া যাবে না, যেই করে হোক আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, একটাই আমার বাচ্চা।
তো এরকম বলতেছে, খুব কান্নাকাটি করতেছে। করার পরে উনি বলে ঠিক আছে আমি দেখি। তো দেখার পরে উনি বলল যে আচ্ছা আমি কিছু কথা বলি, এটা আপনি যদি পারেন তাহলে হয়তো আপনার বাচ্চাকে চেষ্টা করা যায় বাঁচানো। একটা গাছের একটা ফুল লাগবে গোলাপ, আর 7 ঘাটের পানি লাগবে, এটা আপনি জোগাড় করবেন। আর শ্মশানে যে মানুষ মরে ওইখান থেকে লাশটা যখন পুড়তে থাকে কাফনের কাপড়টা উড়ে বেড়ায়, মাটিতে না পড়ে, ওই মুহূর্তে কিছু কাফনের কাপড়ের ছাই আপনাকে জোগাড় করতে হবে। আর আমি একটা তাবিজ দিব, লাশটা যখন পুড়াইতে থাকে বারটা হইতে হবে শনিবার, যেই টাইম হোক, সকাল সন্ধ্যা দুপুর রাত যা খুশি হোক, মানে শনিবার হইতে হবে। লাশটা পুড়তে থাকবে না, আপনি বুকের মাঝখানটায় তাবিজটা ফেলবেন। ওই যেই লাশটা পুড়তে থাকবে সেই লাশটার বুকের মাঝখানে ফেলতে হবে। আপনার খেয়াল রাখতে হবে বুকের মাঝখানে যাতে পড়ে। আচ্ছা, তো এরকম করতে পারবেন কিনা? তাই ভাবলাম যে বাচ্চার মরণপণ অবস্থা আমি পারবো। বলেন আপনার কোথায় যাইতে হবে? বলে কি যেই কোনো শ্মশানে, আপনি যেখানে খুশি শ্মশান হলেই হবে, শনিবার একটা মানুষ পুড়তেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। আমি গেলাম, যাওয়ার পরে ওই লোককে এই জিনিসগুলা জোগাড় করে দিতে হবে। আর তাবিজটা আপনার করতে হবে, ভরতে হবে মম দিয়া না, সিঁদুর দিয়া। এবং সিঁদুর হইতে হবে ওদের কালী মূর্তি যে থাকে হিন্দুদের, ওইটা কপাল থেকে নিতে হবে। এরকম শর্ত দিল কতগুলো, আমি সবটাই মানলাম। বাচ্চাকে বাঁচাতে হবে এই আর কি আমার। তো যেদিন বইলা গেল তার পরের দিন শনিবার। তো শনিবার শ্মশানে আমি যখন যাই তখন দুপুর 12টার মতো বাজে। সেটা কোন শ্মশানে গিয়েছে? ওইটা এই জুরাইন কবরস্থান ছাইরা মনে হয় 2-3 মাইল হবে শ্মশান ঘাট। আচ্ছা। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে এখন কখন কোন লাশ আসবে আমি তো জানি না। তা আমি কি করলাম, ভিতরে ঢুকবো, আমি মুসলমান, এটা যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে ঢুকতে দিবে না, বা আমি যে কাজটা করব করতে পারবো না, বাধা আসবে। আমি এসব চিন্তা ভাবনা কইরা, তাই বেবি যে আমার নামটা এটাই হিন্দুদের মধ্যে থাকি। একটা দিকে আমি ফ্রেশ থাকলাম যে আমার নামটা হিন্দুদের মধ্যে পড়ছে, আমার বললে কোনো সমস্যা নেই। তা আমি যখন শ্মশানে ঢুকি, 12টা বাজে না, হয়তো কিছুক্ষণ টাইম বাকি আছে, শ্মশানে ঢুকে আমি মানে খোঁজ করতেছি যে মূর্তিটা কোথায় রাখা। শ্মশানে তো একটা মূর্তি থাকবে এটা আমি জানি। তো আমি ঘুরতেছি, অনেক বড় শ্মশান, বিশাল জায়গা নিয়ে ঘুরতেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ ডান পাশটা একটা কালী মূর্তি আমি দেখলাম। তো দেখলাম পরে ঘুরতেছি, এখন সোজাসুজি কিছু লোক বসা, ওরা যদি ভাবে যে ওর সামনে যায় কেন, এজন্য আমি ঘুরতেছি যে আমি ওখানকার কেউ, বা মানে সচরাচর আমি আসি এটা যেন বুঝি। তা আমি আরো মনে করেন 5-10 হাত দূরে গেলাম, ওইখানে আরেকটা মূর্তি রাখা ওদের। পুরা শ্মশান খালি, কোনো লোকজন নাই। এখন কখন আসবে লাশ এটার অপেক্ষা আমি করতেছি, এজন্য ঘুরে বেড়াইতেছি সময়টা কাটানোর জন্য। তারপরে ওই সিঁদুরটার দিকে হাত দিলাম। তা আমি ওইটার সামনে ওই আসন গেড়ে বসে, ওরা যেভাবে বসে ওইভাবে বসে কপাল থেকে একবার হাত দিই, মানে আমি দিতেছি টিপ, এরকম যেন বোঝা যায় দূর থেকে কেউ দেখলে। ওরকম নিয়ে ওই তাবিজটা বাম হাতে রেখে ডান হাত দিয়ে ভরতেছি সিঁদুরটা। তো ওরকম করতেছি, করার পরে দূরে শুনি যে আমার ভাগ্যটা হয়তো ভালো, তো দূরে শুনি ওই যে ওরা বলতেছে অনেকজন, অনেকগুলা শব্দ। তখন বলতেছি জানলা আমি এই মূর্তিটার সামনে বসছি, উনি একজন মা, সবাই ওনাকে মা বলে। তো আমি আমার মায়ের সামনেই বসা আছি। সেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। ওই কথাটা চিন্তা করতেছি, তুমি আমার মাফ করো, আমিও মা, আমি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য এই কাজ করতেছি, কান্নাকাটি করতেছি। ওই দূর থেকে কেউ ভাবতেছে যে হয়তো আপনি এখানে কেউ, হয়তো আমি সবসময় আসি। তো ওরা একটা লাশ আসতেছে, বলা বলি করতেছে, একটা মহিলার লাশ আসতেছে নদীর ওই পার থেকে, খুব গরিব, মনে হয় না কষ্ট করতে পারবে, এরকম বলা বলি করতেছে লোকরা। আমি আর কোনো দিকে তাকাই না, আমি সিঁদুর নিতেছি আর ভরতেছি তাবিজটা। শ্মশানের দিকে গেলাম, যেদিকে মহিলাটাকে নিয়ে যাইতেছে সবাই। নিয়ে যাইতেছে, হঠাৎ দেখি একটা বিশাল রুম, তালা মারা ছিল, চাবি দিয়ে খুলতেছে। আমি ওদের সাথে গেলাম, মানে ওদের সাথে এমন ভাবে মিশে গেলাম যে আমি ওদের সাথে আসছি। এতক্ষণ এখানে ছিলাম এটা যেন বোঝা না যায়। তো ঢুকলাম, ঢুকে মহিলাকে দেখলাম গোসল করায়। তখন বললো যে এখানে একটা মহিলা লাগবে, একজন ভিতরে আসে। তো আমি আর একজন মহিলা ভিতরে, ওদেরই হয়তো লোক হবে, মনে হয় তার মা, যেভাবে কান্নাকাটি করতেছে। আমি তার সাহায্য করলাম, পানি দিলাম, কিভাবে গোসল করলে দাঁড়া দাঁড়া দেখলাম, আমি পানি দিতেছি তাকে। তো গোসল টোসল করায় চিতায় তুলতেছে। তোলার পর একটা লোক বললো যে উনি তো চিতায় তুললেন ঠিকই আছে, উনি তো কাষ্ট করার মতো কাঠ কিনবে এমন পয়সা ওদের নাই, আর ওদের মধ্যে কোনো মহিলা আসে না, সাথে একজন মহিলা আসছে। তো আমি সাথে সাথেই আসি যাতে ওরা বোঝে আমি ওদের লোক। আমিও কাঁদতেছি, কারণ আমার মায়ের ওদিন মৃত্যুবার্ষিকী।
আর উনিও একজন মা যে মারা গেছে, এজন্য খুব কাঁদতেছি যে মা তোমারই মতো একজন আবার তোমার কাছে আসলো। আচ্ছা, আসলে এটা আপনি যেইখানে মানে যেই ঘটনার বর্ণনা দিচ্ছেন আমরা বুঝতে পারছি যে সেটা আসলে খুবই একজন মায়ের জন্য সেই সিচুয়েশনটার বর্ণনা দেয়া খুব ডিফিকাল্ট। পৃথিবীতে এমন কিছু জিনিস আমরা হারাই যেটা আসলে যার উপরে কোনো সান্ত্বনা বাক্য নেই, যার তবে সেটা বেবি আপা আপনি আপনার সন্তানের জন্য করছেন, একজন মা করছে তার সন্তানের জন্য, সন্তানের জন্য মা এমন কিছু নাই যে করতে পারে, সেজন্যই আমি করছি। পরে ওই তাবিজটা ভরা হয়ে গেল সিঁদুরে, আমি দাঁড়ায় আছি, তখন ওইখানে হয়তো 20-25 বছরের একটা ছেলে, মনে হয় ওনারই ছেলে, খুব কান্নাকাটি করতেছে, তাকেই চিতায় আগুন দিতে হবে। সে ওই ঘুরতেছে, যেটাকে মুখাগ্নি বলা হয়, যে বড় ছেলে যদি থাকে কয়টা চক্কর দিয়ে করে আমি ঠিক জানি না, আমি দাঁড়ায় দেখি। আমি এই প্রথম এরকম একটা কিছু মুখোমুখি হয়েছে আমার মেয়ের জন্য। পরে তাবিজটা আমার হাতে, বাম হাতে রাখা, আমি কখন ফেলবো, আমার এই ওরা কে কি এটা আমি ভাবতেছি না। তো চিতায় ওই ছেলেটা আগুন দিল মুখের কাছে, মুখের সামনে কোনো কাপড় রাখা থাকে না, আর পায়ের কাছটা খোলা থাকে, উপরে কয়েকটা কাঠ দেয়া। তো ওইটা দিল একজন লোক, ওদেরই ধর্মের একজন লোক, বললো যে আমি দিই, এর কাপড় চোপড় যা লাগে, যেখানে যা লাগে সব আমি দিই। তো উনি দিল, ওদের তৌফিক ছিল না দেওয়ার মতো, কাঠ দিয়ে পুরাবে। তো পড়তেছে, আমি দাঁড়ায় আছি যে কখন মানে কাফনটা উড়বে আমি নিব, এরকম অনেকক্ষণ দাঁড়ায় আছি, মনে হয় 20 মিনিট হবে। পড়ার পরে ওইগুলা মানে সবগুলো উপরের দিকে উঠতেছে, আর এত জোরে আগুন, আমি ওইটা হাতে নিতেছি একটু একটু করে, আর তাবিজটা তো আমার হাতে রাখা। তো রাখা পরে আমার হাতটা মানে স্যাঁতস্যাঁতে হয়, ভিজতেছে, ওই যে মানুষের গাটা পুড়তেছে, মানুষের গা পুড়লে ওইটাতে চর্বি যে থাকে, ওগুলো চর্বি থাকে, তো কাফনটাতে চর্বি মাখা মাখা ভাব, ভিজা ভিজা, মানে শুকনা না, আমি ছাই করবো কিভাবে একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ভাবতেছি নিচ থেকে নিব, এজন্য ওই ছেলেটার সাথে আমিও করতেছি, আচ্ছা আচ্ছা, নিচ থেকে নিব। তো একটা লোক আইসা বলে কি ব্যাপার, আপনি এখানে ঢুকছেন কেন? আমরা সেটা তো আপনাকে জিজ্ঞেস করবো না, মার কাজ মেয়েও করতে পারে, ছেলেও করতে পারে, এটা বলে আমি ওদের সাথে ঘুরতেছি, ঘুরে ঘুরে ওই মাটি থেকে টোকাইতেছি, কিন্তু উনি তো বলছে যে মাটি থেকে নেওয়া যাবে না। তো আমি কি করলাম, লাশটার কাছাকাছি অল্প অল্প করে কাপড় নিতেছি, ওই জায়গাটা মাটির মধ্যেও না আবার উপরেও না, গায়ে থেকে নিতেছি। তো গায়ে থেকে নেওয়ার পর তাবিজটা ফেললাম বুকের মাঝখানে, তাবিজটা বুকের মাঝখানে ফেলে আমি আস্তে করে সরে গেলাম, যে এখন এখানে থাকা মনে হয় ঠিক হবে না, আর অন্য কেউ এসে দেখলে হয়তো আমি কোনো বিপদে পড়বো। কেউ তখন খেয়াল করেন না, না কেউ খেয়াল করে না, মাকে নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে সব লোকগুলি শ্মশান থেকে চলে গেল, আমি একা ওখানে, আর ওই ছেলেটা মানে মুখ আগ্নি করা শেষ হইলে যাবে এরকম মনে হইলো, বুঝলাম আমি ওখানে। আমার কাজ তো করা শেষ, আমি একটু কাফনের কাপড় উপর থেকে নিছি, যেভাবে আমাকে নিতে বলছো এটা করে আমি বের হয়ে আসছি। বের হয়ে আইসা ওই লোককে দিছি পরের দিন, দেওয়ার পরে সে আমার মেয়েকে রাত 12টার দিকে এই 3 রাস্তার মুখে দাঁড় করায় গোসল দিছে। গোসল দিয়ে ওই ফুলটা ওর পানি ভিজায় খাওয়াইছে, আর ওই যে কাফনের কাপড় আমি নিয়ে আসলাম ওইটা দিয়ে একটা তাবিজ বানাই দিছে, এটা এখন আমার বাচ্চার সাথে আছে। তারপর থেকে মানে ওর বিপদ মুক্ত হলো, ওই যে বললো যে 6 মাস বাকি আছে, এখন আল্লাহর রহমতে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, সবার দোয়ায়। মাই গড, আসলে রেহান এটার মধ্যে আমি মানে অদ্ভুত অলৌকিকতা এই ধরনের কিছু না পেলেও মানে আমি আবেগ যেটা রয়েছে, আমি জাস্ট এটা চিন্তা করছিলাম যে একটু আগে বেবি আপা প্রায় কেঁদে ফেলেছেন, হ্যাঁ, ওনার মায়ের জন্য, আর এদিকে উনি একজন মা হিসাবে তার মেয়ের জন্য কতখানি করেছেন। তো আসলে এটাই মনে হয় পৃথিবীর সাইকেল, বা এভাবেই মনে হয় পৃথিবীটা চলে, একটা মা চলে যায় আর একটা মা তৈরি করে দিয়ে যায়। ছোট মেয়ের সাথেও ঘটতেছে, একটা আমার আরেকটা ছোট মেয়ে আছে, আরেকটা ছোট মেয়ে আছে, 4 বছর 3 বছর যাবত ওর সাথে। শুনি তাহলে কি হয়েছে ওর সঙ্গে। মানে প্রথম যখন ও হয়তো 2-2.5 বছর, তখন থেকে এরকম ধরনের ঘটনা ঘটে, পড়ে যায়, মানে রাত্রে গভীর রাতে চিৎকার করে, এরকম যখন 3-4 বছরের কথা বলতে পারে, খুব ভালো বোঝে, তখন থেকে আমি বুঝতে পারলাম যে ওর সাথে একটা কিছু। সে কি কিছু বলেছিল হঠাৎ করে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে বলে, মা আমি পাহাড় থেকে পড়ে গেলাম, কে আমাকে ধাক্কা দিল, খুব জোরে ব্যথা পাইছি। সকালবেলা উঠে বলে এইখানে ব্যথা সেইখানে ব্যথা। কেন ব্যথা? বলে কই যে আমি পড়লাম পাহাড় থেকে। তাহলে আমরা একটু শুরু থেকে শুনি, প্রথম আপনি কোন দিন টের পেলেন? এই তখন ওর 3 বছর বয়স, গভীর রাতে। হ্যাঁ গভীর রাতে, রাতে তখন 2টা-3টা হবে, খুব জোরে চিৎকার দিল, মা মা এই মশারির উপরে বিড়াল,
তো ও দেখলো আমি উপরের দিকে তাকাইলাম, দেখি সত্যি একটা বিড়াল। কিন্তু ও যদি মশারির উপর বিড়াল দেখে থাকে আর আমিও দেখে থাকি, তো ওটা তো ভারী হবে, মশারিটা গায়ের দিকে পড়বে, ঝুঁকবে। কিন্তু তা ঝুঁকে নাই, মশারিটা সমান ওরকম রাখা, একটা বিড়াল দাঁড়ানো, কিন্তু বিশাল বড়, লেজটা এমন মোটা, খুব সুন্দর করা। তো আমি দেখতেছি, ও দেখতেছে, একদম বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকায় আছে। আপনি দেখছেন বিড়াল? হ্যাঁ, ও বলার পরে আমি তাকাইছি, দেখি সত্যি বিড়াল ওখানে। কিন্তু আমার তখন মনে হয় না যে এটা নিচে ঝুঁকবে, গায়ে লাগবে। ওইখানে বিড়াল কেন, আমার মাথা ঠিক নাই, বাচ্চা এরকম বলছে, ঘর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বিড়ালটা স্পষ্ট দেখা যায়, চোখ দুটো জল জল করতেছে। আমি উঠে মশাইটা উপর দিকে ধাক্কা দিছি যাতে বিড়ালটা কোনো সাইডে পড়ে। উপরের দিকে ধাক্কা দিছি, কিন্তু সে পড়ে না, আর ভারীও না, হালকা তুলার মতো মনে হলো, উপরে কিছুই না। আমি আবার ধাক্কা দিলাম, আর এইবার বোঝা গেল সে কোন এক সাইডে পড়ছে, একটা শব্দ হলো। আর তাড়াতাড়ি লাইট জ্বালাইছি, জ্বালায় দেখি ঘরের কোথাও কিছু না। তো বিড়ালটা কোথায় গেল? যাওয়ার মতো হয়তো বা কোনো না, রাস্তা কোনো ছিল? জায়গা ছিল না, খাটের নিচটা একদম দবদবা পরিষ্কার, কোথাও কিছু রাখা নাই। তাহলে বিড়ালটা কোথায় গেল? আশেপাশে কোনো জানালা? না না না, কোনো জানালা না, যাওয়ার কোনো পরিস্থিতি নাই তো। আচ্ছা, তারপরে আবার এরকম একটা গভীর রাতে এরকম ঘটনা ঘটলো যে মা দেখো আমার বুকের উপরে এরকম বৈশা গলা চাপতেছে আমার, কি মা এরকম চিৎকার করছে। আমি তখন ঘুমায় আছি, এই 2টা-3টা, ঠিক এই টাইমটা দেওয়ার ঘটনাটা ঘটে। তো আমি উঠছি, উঠে এমনি তো ঘুমের চোখ, ভালো মতো তাকাইছি, বলে কি মা বুক থেকে সরাও, আমার তো চাইপা মাইরা ফেলতেছে। তো আমি তাড়াতাড়ি ওরে টান দিয়া বুকে নিছি। ও খুব জোরে চিৎকার করছে যে আমার ঘুম ভেঙে গেছে। ওরে নিয়ে আমি একা থাকি। তারপরে এরকম দেখি ওর শরীর কাঁপতেছে। আমি কি হয়েছে, বলে কি আমার বুকের উপরে আমি জানি না কি যেন একটা এসে বসলো, বসে আমার গলা টিপতেছে অনেকক্ষণ। মা আমার এরকম করতেছে, আমি হাত পা ছুটতেছি, তুমি বুঝতেছো না। আমি বলি কি মাত্রই তো আমার কানে শব্দটা গেল। আর আমি, ও প্রায় কি করে রাতে এই 2টা-3টাই এই টাইম দিয়ে উঠে দৌড় দেয় খুব জোরে। আগে প্রথমে চিৎকার করে, অনেকক্ষণ কান্না করে, তারপরে দৌড় দেয়। দৌড় দিলে কখনো পয়রা পয়রা ব্যথা পায়। তো আমি চোখে উঠে দৌড় দেয়। সেই থেকেই আমি ঘরে মশাই টানাই সব সময়, 12 মাস, দিনের বেলা ঘুমাইলে। আচ্ছা, ওই যে পড়ে যায়, ব্যথা পায়, আচ্ছা, খুব করে গুজে দেয় মশাইটা, তারপরে ওর বুকে নিয়ে ঘুমাই। ওই কখনো আমার বুক থেকে সরে যায় এই ঘটনা ঘটে, আমি বুঝতে পারি না। ঘুম থেকে জেগে এটা শুনতে পাই যে কখনো কাঁদতেছে, কখনো ব্যথা পায়, পয়রা আছে নিচে। এখনো কি চলছে? হ্যাঁ, এখনো চলছে। এটার কোনো প্রতিকার এখনো? না, প্রতিকার পাই না। চেষ্টা করেনি এটা কি? হ্যাঁ, খুব চেষ্টা করছি। কোন ডাক্তার দেখিয়েছেন বা কিছু? ডাক্তার দেখিয়েছি, ওরা কিছু বলে যে ছোট বাচ্চা এরকম, এখন আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, তো আমি অন্যভাবে ট্রাই করেছেন? প্রকৃত ধরনের কিছু দেখাইছি, এই গাজীপুরে, তারপরে টঙ্গীতে, মসজিদের কোন হুজুর বাদ দিই নেই, এই উত্তরা, আরো অনেক জায়গায়। বললো যে হাওয়া লাগছে, এই পানি পড়া দেয়, তাবিজ দেয়, ঠিক হয়ে যাবে, কিন্তু আজও ঠিক হইলো না। আমি ওরে নিয়ে ভীষণ পেরেশানিতে আছি। তারপরে আপনাদের এই যে এটা আমি শুনি, আপনাদের এপিসোডটা শুনি জ্বরের। তো এই বৃহস্পতিবারে 30 তারিখের ঘটনা, আমার বড় মেয়ের খালার বাসায় থাকে, ওর একটা ছবি আমার ঘরে রাখা। ওই ছবিটা এই যে 30 তারিখে, তো ওর তো 8-এ পরীক্ষা দিবে। তো 8-এ পরীক্ষা দিবে, আমি ওর সাথে যোগাযোগ করি না, দেখা যাবে মন খারাপ হবে, মা দূরে, এই জন্য হয়তো ঠিক মতো পড়বে না, এই জন্য যোগাযোগ করি না, ওই ছবিটাই দেখি। তো ছবিটা দেখি আপনাদের এটা শেষ হয়েছে প্রায় 2টার দিকে, 1:45টার দিকে। তা আমি শুইতে যাব, আমার ঘরটা পুরো অন্ধকার, আর সামনের ঘরে লাইট জ্বলতেছে, যেমন চতুর্দিকে আলো, এরকম একটা আলো হয়ে আছে, আর ওই ঘরটা অন্ধকার। হঠাৎ দেখি আমার মেয়ের ছবির দিকে চোখ পড়ছে, কান্নার শব্দ। শুইতে যাব এই মুহূর্তে একটা কান্নার শব্দ, একটা ছোট বাচ্চা কাঁদতেছে। তো ওইখানে তো কান্নার এমন কাউরে আমি দেখি না, এত রাত্রে কে কাঁদবে। তো ছবিটার দিকে আমার চোখ পড়লো, পড়ার পর দেখি চোখের 2 সাইড দিয়ে পানি পড়তেছে। ছবিটা থেকে? হ্যাঁ, ছবিটা থেকে আমার মেয়েটাই কাঁদতেছে। তো আমি কি করলাম, এমন ভাবে ভয় পাইছি যে আমার সারা শরীর লোমগুলা দাঁড়ায় গেছে। আমার ছোট বাচ্চা আমার কাছে শোয়া, ছবির থেকে পানি পড়তেছে আবার ওয়ার্ড্রোপের উপরে, কাঠের মধ্যে। পানি পড়ার টুপ টুপ একটা শব্দ হয় যে, চোখের পানিটা সেম ওরকম শব্দ হইতেছে। 3 বার শুনছি আমি এটা। শোনার পর আমি এখন যায়া যে লাইট জ্বালাবো, এই সাহসটা পাইতেছি না। বাচ্চাটা আমার কাঁদতেছে, তখন আমার খুব কান্না পাইছে, বিশ্বাস করেন আমি বলতে পারবো না। লাইট জ্বালানোর পরেও দেখছি চোখ থেকে পানি পড়তেছে। এরপরে কি আর আপনি ফোনে কথা বলেছেন বা কিছু যোগাযোগ করেছেন? না, এখনো যোগাযোগ করিনি। আচ্ছা, আসলে এটার আমি কোনো ব্যাখ্যায় যেতে চাই না। আসলে ইনফ্যাক্ট এটার কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যায় আমরা লজিকও খুঁজতে চাই না, যেখানে আবেগ বলি আর অদ্ভুত বলি,
যেটাই বলি আমরা এটাতে মানুষ তো মানুষই আসলে, অদ্ভুত হোক অলৌকিক হোক আর যাই হোক আবেগ তো থাকবেই। রাইট, আমরা ডিসকাশনে নাই গেলাম। তবে একটা বিষয় যেটা আপনার ছোট মেয়ের ঘটনাটা বলেছেন, আমরা জানি না মানে কিভাবে কি হবে, তবে অতটুকু আমরা দোয়া করি যেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে চলে যায়। অনেক ধন্যবাদ বেবি আপা আমাদের সঙ্গে এসছেন। যেটা কথা দিয়েছিলাম আমরা, বেবি আপার স্টোরি শোনার পরে কিন্তু এখানকার ঘটনাটা বলতে হবে যে কেন আমরা বেছে নিলাম এটা। অবশ্যই আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানতে চায় যে আমরা কেন আজকে লাশ ঘরে আসলেও এই লাশ ঘরটাতে স্পেসিফিক্যালি কেন। এবং সবার মনে একটা প্রশ্ন যেটা প্রবল ভাবে আছে এবং সবাই আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে কেন আমরা কোথায় আছি, কোন হাসপাতালে আছি, কেন বলছি না। আমরা এমনিতেই অন্যান্য স্পটে যে যাচ্ছি সেটাই বলছি না আপনাদেরকে, কেন বলছি না ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি। তো আর আজকে ঢাকা শহরের মতো একটা রিনাউন্ড হাসপাতালের পরিচয়টা প্রকাশ করব, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা অনেক দূরে দূরে অনেক জায়গায় যেখানে আর আমাদের এখানে অনুমতি পেতে কিছু আমাদের রুলস মানতে হচ্ছে এবং কিছু রুলস ভাঙতে হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যেটা বলতে চাই শ্রোতা বন্ধুদের, যে আমরা এর মধ্যে আমরা যে যে জায়গাগুলোতে গিয়েছি, যেগুলো জায়গায় আমরা স্পেসিফিক ঠিকানা দিয়েছি, সেসব জায়গায় অতি উৎসাহী কিছু লোক কোনো কারণ ছাড়াই যাওয়ার চেষ্টা করেছে, অনেক রকম ঝামেলাও হয়েছে। তো আমরা চাই না, বিশেষ করে সেখানকার যে মানুষরা আছে তারা অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে, যেটার জন্য আমরা চাচ্ছি না আর কেউ এই ধরনের ঝামেলার মধ্যে পড়ুক। এক্স্যাক্টলি, তাই বলে যে আমরা নেক্সট টাইম কখনো স্পটের কথা বলবো না তা নয়, বাট এটা যেহেতু ঢাকা শহরের ভেতরেই এবং একটা হাসপাতালের রেপুটেশন অনেক বড় ব্যাপার, তাই আমরা এটাকে টোটালি গোপন রাখার চিন্তা ভাবনাটা নিয়েছি। এবং আমরা বলেছিলাম যে শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কি আসলে ঘটনাটা কি ছিল, রাইট, কি শুনেছিলাম, সেটা একটু ঘটনাটা এবার শুরু করি। ওয়েল দোস্ত, আমি যেভাবে ঘটনাটা শুনেছি, আই হ্যাভ টকড উইথ সাম পিপল, আর সবচেয়ে বেশি আমি যার সাথে কথা বলে শকড হয়েছি, হি ইজ এ ডোম। এই হাসপাতালেই সে কাজ করে। সে মানে আমাকে বলেছে, যতক্ষণ পর্যন্ত বলেছে ততক্ষণ পর্যন্ত সে জানতো না যে আমি ডট টিমের একজন। তো সে আমাকে যেটা বলে যে অনেক ঘটনাই ঘটেছে টুকটাক। আসলে আমরা এই ফাঁকে একটু বলে দিই, আমরা এই ডোমকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে কথা বলার জন্য, রেকর্ড করার জন্য, কিন্তু সে সেটাতে রাজি হয়নি। সেও তার প্রফেশন এবং বিভিন্ন কিছু যেটা আমরা বুঝতে পারিনি যে কেন সে রাজি হয়নি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিছুটা ধরতে পেরেছি। উনি রাজি হননি ভয়। যথেষ্ট বয়স্ক মানুষ এবং বোঝাই যাচ্ছে যথেষ্ট পরিমাণ কি বলবো কুসংস্কার তার মধ্যে আছে, এবং এই ধরনের কোনো কিছু সে প্রকাশ করতেই ভয় পায় যে সেই জিনিসটা হয়তো তাকে আবার অ্যাটাক করতে পারে বা কিছু। এবং যে ঘটনাটা ঘটেছে তার সাথে, সেটা হচ্ছে তার কথা মতে কোনো এক সময় আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে একটা অপঘাতে মৃত্যু হওয়া একটা লাশ এখানে এসে পৌঁছায়, যার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি লাশটা কার। প্রায় 3-4 দিন পরে অনেক দূর থেকে, ঢাকার অনেক বাইরে থেকে, টাঙ্গাইল বা এরকম কোন জায়গা থেকে, টাঙ্গাইল বা টঙ্গী আমি ঠিক ভুলে গেছি, তো সেখান থেকে একজন আসে লাশটা দাবি করতে। লাশটা দাবি করার পরে তারা মোটামুটি পরিচয় দেয়, উনি লাশটা বহন করতে সাহায্য করে। ওয়ান অফ দেম ওয়াজ হিম। কয়েকজন মিলে তো লাশটা নিয়ে যায়, তো মিলে নিয়েছিল, সে ছিল তার মধ্যে একজন। এবং দুর্ভাগ্যক্রমে মাথার দিকটা তাকে ধরতে হয় এবং সে লাশটাকে দেখে, এবং লাশটাকে দেখে সে প্রথমেই অবাক হয়। হ্যাঁ, লাশটাকে সে চেহারা স্পষ্টভাবে দেখেছে আর কি, স্পষ্টভাবে দেখে। এবং সবচেয়ে অবাক ব্যাপার, লাশটার চোখ ছিল খোলা, যেটা কিনা থাকার কথা না। এতদিন পরে, 1.5-2 দিন থাকার পরে প্রিজার্ভে, এটা হওয়ার কথা না। যাই হোক, তো সে চোখটা বন্ধ করে দেয়। এখানে ঘটনাটা বেসিক্যালি এই লাশগুলো অপঘাতে যে মৃত্যুগুলো থাকে, এগুলোর পোস্টমর্টেম করা কিংবা হচ্ছে যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটে, এমনিতে একটু বিকৃত অবস্থায় থাকে লাশগুলো, তো বুঝতেই পাচ্ছেন স্বাভাবিক ছিল না। রাইট। এবং দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক ভাবে আমি বা সুমন সেই লাশটা নিজের চোখে দেখিনি বলে বলতে পারছি না কতটুকু বিকৃত ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানেই ঘটনাটা থেমে থাকেনি। এতটুকুতে একটা ডোম কখনো ভয় পায় না, যার কাজই হচ্ছে লাশ আনাগোনা করা। মজার ব্যাপার হচ্ছে বা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, পরের দিন আরেকটা লাশ যখন ডেলিভারি নিতে আসে আরেকটা ফ্যামিলি, ওই একই অর্থাৎ এই লাশ ঘর থেকে ওই একই ডোমের ডিউটি তখন ছিল। আবার যখন সে জমা দিতে যায়, সে দেখে সেই একই লাশ এবং চোখ খোলা। এটার পর থেকে সে মোটামুটি এই বিষয়গুলো আগে একটু খোলামেলা আলোচনা করলেও এই ঘটনাটা ঘটার পর থেকে এই ডোম মানে খুব বেশি খোলামেলা আলোচনা করে না। এবং এই ঘটনাটা তার কাছ থেকে জানার জন্য আমার আর রেহানের বেশ বেগ পেতে হয়েছে। আমরা অনেক চেষ্টার পরে আমরা কিছুটা জানতে পেরেছি। প্রথমে সে খুব ছোট ছোট কিছু ঘটনা আমাদেরকে বলছিল, যেগুলোর যথেষ্ট পরিমাণ লজিক্যাল কিছু ব্যাখ্যা আমরা তার করাতে পারি। ফর এক্সাম্পল, লাশ পড়ে থাকতে দেখেছে সে কয়েকবার, যে খুব সুন্দরভাবে টেবিলে রাখা ছিল পোস্টমর্টেমের আগে, হঠাৎ করে পরে দেখা গেছে যে লাশটা পড়ে আছে। হ্যাঁ, তবে এতটুকু আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, এই ডোমকে হয়তো আমরা হাজির করতে পারিনি, তবে আমরা চেষ্টা ছাড়িনি, হাল ছাড়িনি।
কোনো না কোনো একদিন অবশ্যই কোনো এক ডোমকে, হয়তোবা এই ডোমকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। রাইট। এবং আরেকটা কথা আমার মনে হয় বলে রাখা উচিত, যে ইন্টার্ন ডাক্তার আমাদেরকে বলেছে কিছু ঘটনা এই মর্গ সম্বন্ধেই, তার নামও আমরা প্রকাশ করতে পারছি না, কারণ অ্যাজ ফার অ্যাজ উই নো অ্যান্ড এভরিবডি নোজ যে একটা ডাক্তারের সবকিছু ডিপেন্ড করে তার রেপুটেশনের উপরে, এবং সেটা রেপুটেশন নষ্ট করার আসলে ঝুঁকি সে কেউ হচ্ছে নেবে না। কোনো প্রশাসনিক যদি ঝামেলা হয় সেই বিষয়ে সে আসলে ঝুঁকি নিতে, হয়তোবা এটা ঝামেলা হওয়ার কিছু ছিল না, কিন্তু সে নিজে থেকে আসলে ঝুঁকি নিতে চায় না। তারপরেও আমাদের দেশ, তোকে বুঝতে তো হবে, আমরা আসলে কেউ যদি নিজে থেকে কমফোর্ট না হয় তাহলে আমরা সেখানে জোর করার কোনো প্রশ্নই ওঠে না। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস মর্গ অথবা লাশ ঘর, যাই বলি না কেন। আর লাশ ঘরে মনে হয় লাশ ছাড়া অন্য কোনো জীবিত কিছুর এতক্ষণ আর থাকা ঠিক না। রাইট। সো সেই অনুযায়ী আজকে দ্রুত আমরা ত্যাগ করি। হ্যাঁ, সত্যি কথা বলতে যতই ভোরের দিকে আমরা আগাচ্ছি ততই মনে হচ্ছে যেন এমন কোন পার্সোনাল চলে আসতে পারে যারা আমাদেরকে এখানে থাকার অনুমতি দেবে না। সো লেটস মুভ, চল। ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের টক।